দুই জায়গায় যদিও মেসেজ দেওয়া গেছে। এখন একটু এই কাজের বিষয়ে ব্যাক আসি। আমরা সামনে মডিউলটা কিভাবে সাজাবো, যেহেতু 100 ক্লাস, এই দিক থেকে কিছু কিছু চিন্তার দিক থেকে আসছি। এখন দেখেন গ্রাফিক ডিজাইনের দিক থেকে যদি দেখি, আমরা অনেক কিছুই শেখার আছে। তার মধ্যে যে সাইজের বিষয়টা, তার সাথে এখন ইফেক্ট বা ডিজাইনের বিষয়টা, যখন আস্তে আস্তে যত বেশি সময় ধরে কাজ করবো তত বেশি ডিজাইনের আইডিয়াগুলো আসতে থাকবে। এখানে যদি আমরা দেখি গ্রাফিক ডিজাইনের যে সেক্টরগুলোতে ফাইবারে কাজ করা হচ্ছে, তার মধ্যে মেইনলি হচ্ছে লোগো, গেমিং, আর্ট, ইলাস্ট্রেশন, ভিজুয়াল ডিজাইন, প্যাকেজিং লেভেল, মোবাইল অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট, প্রিন্ট ডিজাইন। তার মধ্যে আমরা বর্তমানে আছে যে প্রিন্ট ডিজাইনে। প্রিন্ট ডিজাইনের মধ্যে দেখেন ফ্লায়ার শিখতেছি, ব্রোশার শেখা হয়ে গেছে। আর পোস্টার ডিজাইনের ক্ষেত্রে পোস্টার আর ফ্লায়ার ধরতে গেলে অনেকটা একই রকম, তো পোস্টারের সাইজগুলো একটু বড় হয়ে থাকে। পোস্টারে কত কত সাইজ ব্যবহার হয়, এই সাইজগুলো আজকে বলে দিচ্ছি আমি। তারপরে ব্রোশার ডিজাইনের দিক থেকে আছে। এখন সবার বা ফ্লায়ার ডিজাইন দুই তিন কারো কারো হয়েছে, সবার ওই দিক থেকে ফ্লায়ার ডিজাইন পারফেক্ট হয়নি, ব্রোশার ডিজাইন এখনো দেখানো হয়নি। বিজনেস কার্ডও আমাকে ধরতে গেলে 70% কেউ বিজনেস কার্ড আমাকে দেননি। এটা একটা। ঠিক যখন আমরা আবার ইলাস্ট্রেটরের ব্যাক যাব, ইলাস্ট্রেটর কিন্তু সেগুলাই করবো। যেমন তার মধ্যে ইলাস্ট্রেটরের মধ্যে স্পেশালি থাকতেছে লোগো ডিজাইন এবং ওয়েব ওয়েব ডিজাইনের যে হচ্ছে লেআউট, এগুলো সম্পর্কে ধারণা এটা থাকতে স্পেশালি ভাবে থাকতেছে ইলাস্ট্রেটর শেখার পর। এখন যদি এদিক থেকে আমরা কোন কোন এদিক থেকে ভিজুয়াল ডিজাইনের মধ্যে ফটো এডিটিংটা আর একটু আসবো শেষের দিকে। ভেক্টর ট্রেসিংটা তো ইলাস্ট্রেটর আসার পর। লোগো ডিজাইনিংটা শিখবো। আর গেমিং ডিজাইনের জন্য আপনাকে খুব হাই কোয়ালিটির ইলাস্ট্রেটর ফুললি ভালোভাবে জানতে হবে, কারণ গেমিং ডিজাইনের জন্য অনেক বেশি স্মার্ট স্মার্ট শেপ ব্যবহার করা হয়ে থাকে। আর ইলাস্ট্রেশনের ক্ষেত্রে যারা যারা ইলাস্ট্রেশন বা শুরুর দিকে যেমন আমরা বিভিন্ন রকম বাড়ির ঘরের ডিজাইনগুলো করছিলাম, সেসব ডিজাইনগুলো কিন্তু ইলাস্ট্রেশনের ক্ষেত্রে ও বিক্রি করতে পারেন। তো আসলে কার্টুনের মধ্যে থেকে এর মধ্যে থেকে কি কি সেক্টর আছে, আর যদি আমরা এলইডিপির মডিউলটা বা বাকি অন্যান্য ক্লাসের মডিউলগুলো দেখি, এটা একটা ওপেন করলাম, এটা একটা ওপেন করলাম। ভাই স্ক্রিন শেয়ার নাই ভাই। স্ক্রিন শেয়ার আছে, আপনি দেখেন দেখি। ওই যে আমার নামে প্রেজেন্টেশন যেটা আছে সেটাতে ক্লিক দেন। এখনকার দেখেন এই মডিউলটা আমরা একটু লক্ষ্য করে দেখি, এখানকার বিষয়গুলো আমরা কিছু কিছু বিষয় আবার রিপিট করব, তারপর ব্যাক যাব। এখানে ফটোশপের যেগুলো বেসিক গুলো আছে আমি প্রত্যেকটা এখান থেকে দেখছি। এখানে যেমন বেসিক টুলগুলোর দিক থেকে আসবেন। ইমেজ রিটার্চিং এর ক্ষেত্রে যেমন ব্রাশ টুল, প্যাটার্ন টুল, তারপর হচ্ছে প্যান টুল, গ্রেডিয়েন্ট টুল, লেয়ার প্লেটের এখানে লেয়ার লক করা, অপাসিটি ফিল। এদিক থেকে পোস্টার ডিজাইনের ক্ষেত্রে রাখছে, পোস্টার ডিজাইন আসতে দেখবো। ফেসবুক, যাক এটা বাদ, এটা ফেসবুক রিভিউ বলতে ওনাদের পার্সোনাল মার্কেটিং, এখানে গ্রাফিক্সের কোনো কাজ শেখানো হয়নি। 11 নম্বর ক্লাসের মধ্যে বিজনেস কার্ড, ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, ফেসবুক কভার অ্যান্ড ওয়েব ব্যানার ডিজাইন, এটাও আমরা হালকা করে শিখছি যেহেতু আমরা ইলাস্ট্রেটর ব্যাক যাব। তাছাড়া ফ্লায়ার ডিজাইন শিখছি। ফ্লায়ার ডিজাইনে কোড গ্রাফ নামে একটা মার্কেট প্লেস বলা হয়েছে। এই মার্কেট প্লেসটা তো আমরা এখন তৈরি করতে পারি, কিন্তু বিষয়টা হচ্ছে কি এই মার্কেট প্লেসে বিক্রি নাই বললেই চলে। এই মার্কেট প্লেসে পিক বেস্টে এখন যতটুকু বিক্রি হচ্ছে, কোড গ্রাফেও কিন্তু ততটা এখনো বিক্রি নাই। কোড গ্রাফের তেমন আমি এখান থেকে ডিলেটও করে দিয়ে দিছি। এই হচ্ছে কোড গ্রাফ, এখন খুলছিলাম। এটা এটা দেখতে হচ্ছে গ্রাফিক রিভারের মতো, কিন্তু তুলনামূলক যদি ফ্লায়ার বুশিয়ার যাই, দেখেন এখানেও দ্রুত অ্যাপ্রুভ করানো সম্ভব। এখানেও অ্যাপ্রুভ করা সম্ভব, কিন্তু তুলনামূলক বিক্রি নাই বললেই চলে। যেমন এগুলো কয়েকটা ওপেন করতেছি ফ্লায়ার ডিজাইনগুলো, এটা হচ্ছে বাংলাদেশের কিন্তু একটাও বিক্রি নেই। যেমন 25 আগস্টে ফাইলটা অ্যাপ্রুভ করা হয়েছে, আমি যে কয়েকটা ওপেন করলাম দেখেন একটার ক্ষেত্রেও একটাও বিক্রি নেই।
যে কয়েকটা লাস্ট ফ্লায়ার ডিজাইন ওপেন করছি একটারও বিক্রি নাই। এই জন্যই মূলত এই মার্কেট প্লেসটাতে এখনো আসেনি। আপনারা কি এই মার্কেট প্লেসটা দেখতে যাচ্ছেন, বা ডিটেলস কিভাবে ইমেজ বা এগুলো কিভাবে আপলোড করতে হয় আপনারা যদি দেখতে চান? আমি প্রয়োজন নাই, এটাই আপাতত আপাতত প্রয়োজন প্রয়োজন নাই, নেই। পরে এটা একজন হ্যাঁ, নাই। এটা হচ্ছে আগের মার্কেট প্লেস। দেখেন আমি শেষের দিকে আরো প্রায় 7 থেকে 8টা ফ্লায়ার ওপেন করলাম। এখানে যদি দেখি, এটা বাংলা, ঠিক আছে, বাংলাদেশি ফ্রিল্যান্সার হৃদয় নাম দিয়েছেন, ঠিক আছে, একটাও বিক্রি নেই। যতগুলো ওপেন করবেন, যে বাংলাদেশি যেখানে সেল লেখা থাকে, এটা ঠিক গ্রাফিক রিভারের মতো যেখান থেকে আমরা ফাইলগুলো কপি করি, ঠিক সেটার মতোই বেস করে ওটার মতো করে ডিজাইনগুলো সাইটে কয়টা সেল হয়েছে এখানে লেখা লেখা আসবে। এখানেও নাই। এখানে আসি, এখানেও নাই। সাইটে তো দেখা যায় থিম কপি করছে, হ্যাঁ গ্রাফিক হ্যাঁ ডিজাইন হ্যাঁ, গ্রাফিক রিভারের থিম কপি করে এটা তৈরি করা। এখান থেকে যতগুলো আসে আসলে এটার বিক্রি নাই বললেই চলে। এখন আপনার প্রায় 10 থেকে 12টা জিনিস ওপেন করছি, বিক্রি নাই। তার তুলনায় পিকবেসটাই ভালো আছে। এখান থেকে কোডগ্রাফ মার্কেট প্লেস রাখছিল, এই জন্য কোডগ্রাফ মার্কেট প্লেসটা রাখিনি। আর সবশেষে আছে এক্সাম। এখন যদি আমরা ধরতে যাই, কোডগ্রাফের অনুরূপ আমরা পিকবেস দেখছি, ফ্রিল্যান্সার মার্কেট প্লেস দেখছি, ফাইবার রাখা হয়নি, ফাইবারও দেখছি। আসলে এখানে 19টা ক্লাসেই শেষ করেছি আমরা, যদিও এখন 40 নম্বর ক্লাসে আছি। আবার এদিক থেকে এই মডিউলটা আমরা কিন্তু কমপ্লিট করে ফেলছি, কিন্তু আমরা কাজের কোয়ালিটি এখনো আনতে পারিনি সবার ক্ষেত্রে। কেউ কেউ আমরা মোটামুটি আনতে পারছি, সবার ক্ষেত্রে কাজের কোয়ালিটি আনতে পারিনি। আর যে এই কোর্সটা আইসিটি ডিভিশন ফটোশপেরটা আমরা যদি ফলো করে দেখি, এখানে ডে বাই 1/2 এটাও যদি দেখেন, যেগুলো এই দিক থেকে লেয়ারের বিষয়টা আছে, রিটার্স বা হেয়ার লিস্ট কালার, এটারই হয়তো আরেকটু রিটার্সের বিষয়টা দেখানো দরকার। যে এখানে লোগো ডিজাইন আইডিয়াটা মাস্ট বি আপনাকে, বায়ার যখন আপনাকে লোগো ডিজাইন করতে বলবে, আপনি লোকাল ক্লায়েন্ট, যেটা আপনার লোকাল ক্লায়েন্ট, সেখানেও লোগো ডিজাইন যেন আপনার ফটোশপে করা হয় না। এখন যদি আপনি শুধু আপনার নিজের জন্য করেন, সেক্ষেত্রে আপনি হয়তো ফটোশপে করতেছেন, সব লোগো ডিজাইন ইলাস্ট্রেটরই করা হয়। এই জন্য হচ্ছে লোগো ডিজাইনটা এখানে বাদ দিছি। আর এদিকে যদি বিজনেস কার্ড, পোস্টার ডিজাইনটা আজকে দেখাচ্ছি, ফ্ল্যাট ডিজাইন, আর ওয়েব লেআউটে যদি আপনি ইলাস্ট্রেটর না জানেন, ওয়েব লেআউটে আসতে পারবেন না। শেষে আমরা ফটোশপে সব দিক থেকে ব্যাক নিয়ে আসছি। এখন 50 নম্বর ক্লাসের পরে আমরা ব্যাক যাব, অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাব। এখন এই যে সামনে যে আমাদের 10টা ক্লাস আছে, এক্ষেত্রে আমরা কাজগুলো আমাদের রিভিউ করব, ব্যাক করব আমরা যে কয়েকটা কাজ শিখছি। তার মধ্যে এখানে গুরুত্বপূর্ণ থাকবে বিজনেস কার্ড ডিজাইন সম্পর্কে। যেহেতু আমরা ফাইবারে গিগ তুলব, বিজনেস কার্ড ডিজাইন সম্পর্কে যদি আপনার গিগ কোনো ক্রমে ভাইরাল হয়ে যায়, নতুনদের যে বর্তমান যে ফাইবারের অ্যালগোরিদম লাস্টলি ভাবে, সেখানেও কিন্তু যে যাদের গিগ বিক্রি হচ্ছে তাদেরটাই উপরে আসবে এমনটা না। যারা নতুন সেলার, তাদের গিগগুলো যদি ঠিকঠাক করে দেওয়া হয়, তাদের গিগগুলো প্রথম পেজে চলে আসে। আর যাদের গিগ প্রথম পেজে চলে আসে, তারা কিন্তু মোটামুটি যদি প্রথম অবস্থায় দু একটা কাজ ভালো করতে পারে, তাহলে তাদের অর্ডার আসতেই থাকে। যেহেতু ওই দিক থেকে অর্ডার আসতেই থাকে, এই বিষয়টা দিক থেকে আমরা ভালো করে গিগ তুলার বা বিজনেস কার্ডে আমরা যারা যারা এখন আমাকে ইউনিক ডিজাইন দেননি বা এদিক থেকে কোয়ালিটি আসেনি, সেক্ষেত্রে আমরা এই 10টা ক্লাসে আমরা আগের ক্লাসগুলো রিভিউ করব। তার মধ্যে থাকবে, উল্লেখযোগ্য থাকবে বিজনেস কার্ড, ফ্লায়ার ডিজাইন, ব্রোশিওর ডিজাইন, হেয়ার মাস্কিং, এই বিষয়গুলো উল্লেখযোগ্য থাকবে। আর হোমওয়ার্ক দিয়ে দেন ভাই, এটা ভালো। হ্যাঁ, হোমওয়ার্ক বলতে এটা ক্লাসে এক্সাম হিসাবেও থাকবে। হোমওয়ার্কের তেমন একটা হচ্ছে না, ক্লাসের মধ্যেই আপনাদের এক্সাম হিসেবেই থাকবে, যে একদিন থাকবে, প্রত্যেকটা একদিন থাকবে। এটা শুধু আমাদের কাজের কোয়ালিটি নিয়ে আসার জন্য। আমরা জানি, কিন্তু কাজের কোয়ালিটি আমাদের তেমনটা এখনো আসেনি। আর মার্কেট প্লেসে সবসময় কোয়ালিটির বিষয়টাই গুরুত্বপূর্ণ। কোয়ালিটি ছাড়া যদি আমরা যাই, তেমন একটা কোনো কিছু করতে পারবো না। গতকাল যাই না, ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে এলএডিপি নিয়ে, তারপরে এলএডিপি ট্রেনার বা এদিক স্টুডেন্টরা নিয়ে সব দিক থেকে বলা হচ্ছে যে এখানে গতকাল একজন পোস্ট করছিলেন, অনেক একটা লিখছিলাম, যা কোনো কিছুই লেখা হয়নি। আসলে বাস্তবতাটাও এরকমই। এলএডিপিতে যেগুলো ট্রেনার নেওয়া হচ্ছে বা এদিক থেকে বেশিরভাগই যদি দেখেন, যে তারা বেশিরভাগই কোনো মার্কেট প্লেসে বা এদিকে খুব একটা কাজ করছে এমনটাও না। যাই এরকম লিখছে আর কি। এমনিতে এলএডি থেকে অনলাইন প্রশিক্ষণ শেষ করা মাত্র লিখছে আর কি, এখানে লিখছে যেমনটা আর কি। উনি ফাইবার বাংলাদেশে, এখান থেকে পড়ি, এমনিতে এলএডিবি থেকে অনলাইনে প্রশিক্ষণ শেষ করার নামমাত্র ডিজাইনারদের কারণে বিদেশি বায়াররা বিদেশি ডিজাইনারদের নিয়ে দ্বিধান্বিত হয়ে পড়ছেন। তার উপর এমন অপেশাদার ভাষা জাতির চারিত্রিক বিশ্ব দরবারে প্রশ্নবিদ্ধ হচ্ছে আর কি। ইনি একজন ফ্রিল্যান্সার, উনি আর কি বোঝাতে যাচ্ছে যে এলএডিপি থেকে স্বল্প সময়ে একটা ট্রেনিং নিয়ে এনাদের তো কোয়ালিটি থাকতেছে না, যার কারণে বাইরের দেশ থেকে বাংলাদেশের দিক থেকে কাজের পরিমাণটা, বায়ারগুলো কাজ দিতে
বা আস্তে আস্তে নারাজ বোধ করতেছে, যার কারণে বাইরের বিশ্বর ক্ষেত্রে বাংলাদেশ একটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। উনি এমনটা বুঝাতে চাইছিলেন। একদিকে ধরতে গেলে এটাও সত্য, কারণ এই স্বল্প সময় গ্রাফিক ডিজাইনের এগুলা যদি দেখতে চান, স্বল্প সময় এতটা তুলনামূলক খুব পারফেক্ট আনা যায় না। আমাদের সময় দিতে হবে, কাজের কোয়ালিটি আনতে হবে, ওইটাও একদিক থেকে সত্য। আর এমনটাও না যে খুব কম সময়ে আর্ন করা যায় না। এখন কম সময়ে আর্ন করবেন আপনি, কিন্তু টিকে থাকা যাবে না। ঠিক একইভাবে আবার গতকাল সময় টিভিতে আবার দেখলাম যে হচ্ছে সপ্তাহে আয় করতেছে $700 লিখে টাইটেল দিছে ভিডিওতে, সময় টিভির ইউটিউব চ্যানেলে। এখানে এই যে এমনভাবে টাইটেল দিছে, যারা অন্যান্য যারা আছে এরা চিন্তা করতেছে সপ্তাহে এত ডলার আয়, এটাও একটা আয়। আর মার্কেট প্লেসের বিষয় বা কাজের বিষয় তো আপনারা দেখতেছেনই। তবে এটা সত্য, ডিজিটাল মার্কেটিং থেকে তুলনামূলক দ্রুত আর্ন করা যায়। তবে সেটা যেভাবে দ্রুত আর্ন করতেছে বা এদিক থেকে সম্পূর্ণ প্রকৃতপক্ষে কিছু কিছু সেক্টরে আছে, সবগুলো বলতেছে না আর কি, যেটাকে হালাল হারাম যেটা বলেন আর কি, সম্পূর্ণ বৈধের মধ্যে পড়ে না, কিছু ডিজিটাল মার্কেটিং কিছু কিছু সেক্টরে এটা আছে। তাহলে আমরা আমাদের ইলাস্ট্রেটর যাওয়ার পূর্বে চাইলে ইলাস্ট্রেটর আমরা এখন শুরু করতে পারি। ইলাস্ট্রেটর যাওয়ার পূর্বে আমরা যে কয়েকটা কাজ শিখছি এখন পর্যন্ত, সেই কাজগুলোর কোয়ালিটি আনার জন্য সেই কাজগুলো আমরা কিছুটা রিপিট করব। তাহলে আজকে আমি পোস্টার ডিজাইনের বেসিক আপনাদের সাইজের বিষয়টা নিয়ে আসবো। তারপর হচ্ছে হালকা একটা পোস্টার ডিজাইন ফ্রি পিক থেকেই আমরা কপি করার বাই দিক থেকে চেষ্টা করব। কারো কোনো বলার আছে সামনের ক্লাসগুলো সম্পর্কে বা এদিক থেকে, বা কি সিদ্ধান্ত নিলে আরো ভালো হতে পারে আপনাদের দিক থেকে মতামত? দেখেন এখন পর্যন্ত আমরা ফাইবারে অ্যাকাউন্টই খুলে বা সবার দিক থেকে খোলা হইলো না। ঠিক আছে, ফাইবারে অ্যাকাউন্ট পরে বা এই দিক থেকে কেউ কেউ যারা মানে জোর দিচ্ছে, তবে খুব যে জোর দিচ্ছে এমনটাও না, কাজ করার আমাকে আগে দেখাটাও বুঝছি। কারো কোনো মতামত বা এই দিক থেকে যে সামনের ক্লাসগুলো কিভাবে করলে আরো ভালো হবে মনে করতেছেন? আর যদি আমরা ইলাস্ট্রেটরের ক্ষেত্রে দেখি, ইলাস্ট্রেটরের জন্য যেভাবে এলআইডিবির কোর্স মডিউলটা সাজানো হয়েছে, এলআইডিবির ক্ষেত্রে যাই, এখানে ইলাস্ট্রেটরের জন্য রাখা হয়েছে খুব সিম্পল ভাবে। এখানে লোগো বিষয়টা রাখা হয়েছে, বিজনেস কার্ডের বিষয়টা রাখা হয়েছে। আর এক্সট্রা ভাবে যদি দেখেন যে এখানে সরাসরি কথা কোনো কিছু বলা হয়নি, বিজনেস কার্ডের কথা বলা হয়েছে, তার সাথে টেক্সট বেস লোগো, স্যাম্পল বেস লোগো, লোগোর অনেকগুলো ধরন আছে, 5-7টা লোগোর ধরন আছে। তাছাড়া আরো কিছু লোগো হচ্ছে যেমন পেনিটেক্স লোগো, টেক্সট লোগো, আইকন লোগো ছাড়া অনেক লোগো আছে। তাছাড়া এদিকে বেসিক জিনিসগুলোই দেখানো হয়েছে। এদিক থেকে 7 থেকে 8টা ক্লাসের মধ্যে ইলাস্ট্রেটর শেষ করে দেওয়া হয়েছে। আসলে এত দ্রুত কাজের কোয়ালিটি আনা বলতে কোয়ালিটি আসে না এত দ্রুত, কাজ দেখতে দেখতে করতে করতে তারপর কোয়ালিটি আসে। যেহেতু আমরা বেশি সময় পাচ্ছি, আমরা চেষ্টা করব আমাদের কাজের কাছাকাছি যতটা কোয়ালিটি আনা যায় কোয়ালিটি আনার। এদিক থেকে রিটন ভাই বা এদিকে যে কেউ আসেন, সামনের ক্লাসগুলো কি করে করলে আরো ভালো হবে মনে করতেছেন? আমার দিক থেকে এটা মনে হচ্ছে আমরা সামনের 10 দিনের মতো আমরা কাজগুলো রিভিউ করব। তারপর তো আমরা আবার ইলাস্ট্রেটরে গিয়ে সেই কাজগুলো তো পুনরায় করবোই, তো ইলাস্ট্রেটরে আরো এক্সট্রা কিছু আমরা কাজ শিখবো। ভাই, হ্যাঁ ভাই বলেন। যে আপনি বললেন আসলে তো শুনেন, এই সরকারের ডিসিশন তো ঠিক আছে। আমরা তো যে গ্রাফিক্স এর কাজ, যে ফটোশপ বা ইলাস্ট্রেটর কোনো করতে পারলাম, মনে করলাম ডিজাইনার হয়ে গেলাম। জি আমার ফাইবার অ্যাকাউন্ট এই 17 সালে জি মার্কেট প্লেসের ভয়ে ধরেন এই যে ইয়ে করা, মেনটেন করা, ম্যানেজ করা, এগুলো আসলে রিয়েলি টাফ। বিজনেস করে পড়ালেখা করে এগুলা মানে অনলাইনে উঠে আসা ইটস টু ডিফিকাল্ট আই হ্যাঁ থিংক। অবশ্যই অবশ্যই। এগুলো মাথায় রেখে যারা এগোতে পারে, অনেক প্রতিবন্ধকতা আসলে কিছু হয়, ইন্টারনেটে একটা প্রোফাইল আপ করা, ড্রয়িং করা ইজ ডিফিকাল্ট, অনেক কঠিন মনে হচ্ছে। কিন্তু সবাই এটাকে মনে হচ্ছে যে সস্তা ইউটিউব দেখতেছে, হাঁটতে হাঁটতে ইউটিউব দেখতেছে, ঘুমাইতে মনে করে টাকা পয়সা দিয়ে এমনি সহজ, তাইলে তো সবাই করতে পারে। আরেকটা দেখেন। কারণ আপনি যেভাবে ক্লাস নিতেছেন, আমি মনে করি সবার পক্ষ থেকে বলতেছি বা আমার ওপিনিয়নটা বলতেছি, আসলে আপনি তো বেশি দিচ্ছেন এই ক্লাস মডিউলের পরেও আপনি বেশি না এইভাবে আপনি ক্লাস করে গেলে। না ঠিক আছে, এই দিক থেকে কোয়ালিটি বা এই দিক থেকে নিয়ে আসা যায়। এখন কথা হচ্ছে যে কি কোয়ালিটি আনতে নাহলে আমি চাচ্ছি না যারা আপনারা কাজ করতে যাচ্ছেন ট্রেনিং এর শেষের পরে বা এই দিক থেকে আমরা আর কি ঝরে পড়ি বা পরে আর করতে পারতেছি না বা এরকম কিছু
অনেকে কিন্তু অর্ডার পাচ্ছে না। আমার দিক থেকে যে আগের তুলনায় তুলনামূলক অর্ডার কমছে, আমার বর্তমানে এখনো রানিং 2টা ফাইবারে অর্ডার আছে। আর যেমন এদিক থেকেও আজকে ওই দিকে রানিং 2টা অর্ডারও আছে এখনো আমার ফাইবারে। যেমন ফাইবারে আমি কাজ পাওয়ার জন্য বা এদিক থেকে কোনো কিছু চেষ্টা করতেছি না, তাও আমার পার মান্থ $100 বেশি চলে আসতেছে। $100 সমান প্রায় 8,000 টাকা। কাজের জন্য আমি চেষ্টা করতেছি না। তাছাড়া মোশন গ্রাফিক্সের কাজগুলো অনেক বেশি ডিমান্ড, গ্রাফিক্স সময় লাগে। না, সময়ও লাগে, ডিমান্ডও বেশি। এখানে পার সেকেন্ড আপনার $1 কিন্তু $2 হিসাবে বিক্রি হয়। এখন যদি 20 সেকেন্ডের কাজ করি তাই হচ্ছে আপনার $40 থেকে $50 পার সেকেন্ড হিসাবে কাজগুলো। এমনকি সেকেন্ড $3 পর্যন্ত সেকেন্ডগুলো হচ্ছে। এই দিক থেকে এইটা। আর একদিক থেকে দেখেন অনেকে আছে যখন এদিকে কেউ কাজ পাচ্ছে না, কেউ কেউ দেখেন যে একটা কাজের জন্য অনেক মানুষ বসে আছে, আবার এদিকে কেউ কেউ আছে ওনাদের এত কাজ যে ওনারা করে শেষ করতে পারতেছে না, ডেলিভারি দিয়ে শেষ করতে পারতেছে ডেলিভারি না, দিয়ে শেষ লাইন। হ্যাঁ ডেলিভারি দিয়ে শেষ করতে পারতেছে না। আর এদিকে আবার কাজের জন্য অনেকে বসে আছে। এগুলোর কারণগুলো হচ্ছে কয়েকটা কারণ হতে পারে। যে এখন সবসময় মার্কেট প্লেসে রিস্ক, যখন আপনি এই কারণগুলোর উত্তরগুলো খুঁজে পাবেন তখনই কিন্তু আপনি অর্ডার পাবেন। এই জন্য নিজ থেকে আমাদের কারণগুলো উত্তর খুঁজে বের করতে হবে, যে সে এই এত অর্ডার পাচ্ছে আমি কেন পারতেছি না, আমার কমতি কোথায়। এই কারণগুলা খুঁজতে গেলেই তো হ্যাঁ, রিসার্চ করতে হবে, স্টাডি করতে হবে, সময় স্টাডি দিতে হবে, করতে হবে, তখনই তো একজন মানুষ। তখন এদিক থেকে আসতে হবে একটা। যেমন লিঙ্কডইন প্রোফাইলের ক্ষেত্রে অনেকদিন আপনার ক্ষেত্রে বলছি, কে কে কতটা আপডেট করছেন আমি জানি না। এদিক থেকে সবসময় সময় দেওয়া বা এগুলোর থেকে সবসময় থাকতেই হবে না, প্রচুর। হ্যাঁ, বিদুল ভাই, আমি একদিন বলছি না, মনে করেন এই যে আমরা যারা ধরেন সবাই আছে যারা, এরা বেসিক অনেকগুলো জানা লাগবে। লিঙ্কডইন মেনটেন করতে হবে, টুইটার মেনটেন করতে হবে, ইনস্টাগ্রাম বা এগুলো প্রফেশনাল রিবেল, এরপরে বিহেন্স, যেগুলা মার্কেট প্লেসের সাথে লিঙ্ক করা লাগে, এবং নিজের কাজের কোয়ালিটি একটু ডেভেলপ করতে হবে। কোয়ালিটি এগুলা না করলে কেউ জিজ্ঞেস করবে না, কেউ হাতে নেবে না। হ্যাঁ, এটাই আর কি। আর যখন আপনার কাজের কোয়ালিটি থাকবে, আপনি শুধু বাংলাদেশ না বাইরের দেশের কয়েকটা গ্রুপে পোস্ট করেন। আমার মোশন গ্রাফিক্স লাস্টে যেগুলো আছে বাইরের দেশের গ্রুপগুলো আছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল যেগুলো গ্রাফিক ডিজাইন গ্রুপ আছে, এগুলা যেগুলো আছে, এদিকে আপনারা সার্চ করে গ্রাফিক ডিজাইন থেকে ইন্টারন্যাশনাল ভাবে সার্চ করে দেখেন। এই ইন্টারন্যাশনাল গ্রুপগুলোতে গ্রাফিক ডিজাইন আপনার যখন কাজটা পারফেক্ট হবে, আপনি খালি পোস্ট করে দেখেন, আপনার এত মেসেজ আসবে যে আপনার কাজ করে নেওয়ার জন্য আপনার কাছে। আপনি তখন বাইরেও ওখান থেকেও আপনার মার্কেট প্লেসে নিয়ে আসতে পারবেন। তবে কাজের কোয়ালিটি নিয়ে আপনাকে পোস্ট করতে হবে ইন্টারন্যাশনাল এটাই তো। মার্কেট প্লেস গুলোতে। হ্যাঁ, এখন আমার কাজের কোয়ালিটি নেই, আমার কাছে কেউ আসবে না। সেম লাস্টলি ভাবে আমি যখন এটা তো কয়েকটা জি এত বড় মার্কেট প্লেস, দুনিয়ার এত কাজ, এক মিনিটে হাজার হাজার কাজ আসতেছে, হাজার হাজার কিন্তু কাজ আমি কি আসতেছে। পারি? আমি কি দিতে পারবো? আমাকে তো মানুষকে জানাইতে হইবে যে আমি এই, আমাকে তো এখানে হ্যাঁ, বলা লাগে না। আমার পোর্টফোলিও দেখলেই একজন ইমাজিন করতে পারে যে দিস ইজ দা গাই, দিস ইজ দা রাইট প্লে। হ্যাঁ, এখন আমি পারি না, এখন আমি টাকা রোজগার করব, কাজও করবো না, সময়ও করবো, আমার ব্যবসাও চলবে, একটু একটু করলাম, দেখি হয় কিনা, এইরকম আর হয় না কি ভাই। এটা আগে মোটামুটি একটা সময় দিতে হ্যাঁ, হয়। আগে ফ্রিল্যান্সিংটা অনেকটা পার্ট টাইমের মতো ছিল, এখন হয়ে গেছে ফুল টাইমের মতো। ফুল টাইম সময় না দিলে বা এদিক থেকে এই ধরনের কাজগুলো তো হয় না। তবে স্টক মার্কেট প্লেসে হয়তো আপনি করতে পারবেন, কারণ এখানে মেসেজের ঝামেলা বা এগুলো নাই, বাইরের সাথে কমিউনিকেশন এই ঝামেলাগুলো নাই। এই এটা স্টক মার্কেটে যে যাবে ও ঘুরে ফিরে তো একই ব্যাপার, কোয়ালিটি, তাই হ্যাঁ না? হ্যাঁ, ও কোয়ালিটি আমাদের না হলে রিজেক্ট করবে। হ্যাঁ, দেখেন আমরা হ্যাঁ। আমরা যে পিক বেস্টে স্টক মার্কেট প্লেস দিয়ে পা রাখছি, পিক বেস্টেও কোয়ালিটিটা অন্যান্য মার্কেট প্লেসের তুলনায় তুলনামূলক কম কোয়ালিটি হলেও অ্যাপ্রুভ করে। এর থেকে যে উপরে মার্কেট প্লেস আছে তারা তো আরো অনেক কোয়ালিটি লাগবে। কদিন পরে সেও হার্ড হয়ে যাবে স্যার। হ্যাঁ, পিক বেসটা অলরেডি হার্ড হয়ে গেছে, অ্যাপ্রুভ করা ফাইলগুলো রিজেক্ট করতেছে। এই যে অলরেডি পিক বেসটা তাইলে যেহেতু নতুন মার্কেট প্লেস, এদেরও তো কাস্টমার দরকার বা হ্যাঁ, প্রফেশনাল আস্তে আস্তে হয়ে গেলে তখন মানে তারাও বুঝে শুনে রিসিভ করবে, হ্যাঁ ফাইলগুলো এটাই অ্যাপ্রুভ আর কি। করবে। সেহেতু আমরা এখন আমাদের কিছুটা যতটা পারি কাজের কোয়ালিটি নিয়ে আসবো। তারপরে সামনে ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, ইউটিউবের টিউটোরিয়াল দেখেও আপনারা অ্যাক্টিভ থাকবেন। তারপরে ফাইবারের ভাই একটা কথা বলি ভাই, হ্যাঁ বলেন। আমি ওই দিন আপনাকে জিজ্ঞেস বলছিলাম যে বলছিলেন যে ইয়েগুলো, ওই যে অনেকগুলা এই যে ক্যাটাগরিতে পিক বেস্টে ঢুকলেই তো দেখা যায় হ্যাঁ অনেক কাজ, হ্যাঁ, অনেক কাজ। অনেক কাজ। এখন এখন আমি যদি ভালো না পারি বা আমার কোয়ালিটি যদি ইয়ে না হয়, তাইলে তো পিক বেস্ট কেন, কোনো বেস্টেই গিয়ে লাভ হবে না। হ্যাঁ আমি তো বুঝতেছি, আপনি বুঝতেছেন যে আমি কতটুকু বুঝতেছি, কিন্তু রিয়েল লাইফ বা মার্কেট প্লেস তো ডিফারেন্ট জিনিস।
এটা ম্যানেজ করা মেইনটেইন করা টাফ। একটা অ্যাকাউন্ট একটা মেটা নিয়ে আপনি বলছেন যে এই যে আপনার ক্লাসগুলো যদি কেউ স্টাডি করে টিউটোরিয়াল ও ইউটিউব লাগবে না। আমি রিয়েলি মানে আপনাকে বলতেছি যে আপনি যে 38 বা যে ক্লাসগুলো হইছে একটা আইটেম নিয়ে লাইভ কাটায় ফেলান দিব, হ্যাঁ কিন্তু শেষ বুঝলাম। হবে না তার। এক- একটা দিয়ে টাকা কোটিপতি হয়ে যাব। হ্যাঁ আমি জানি, যেমন বিজনেস কার্ডে যদি এখানে দেখেন শুধুমাত্র বিজনেস কার্ড ডিজাইন করেই লেভেল 2 সেলার বা তার চেয়ে অনেক বেশি কাজে চলে গেছে শুধুমাত্র বিজনেস কার্ড ডিজাইন দিয়ে। আর এখানে আমাদের সব কাজগুলো হালকা হালকা জানতে হচ্ছে। এখন আপনাকে বায়ার বা অন্য দিক থেকে বলবে, যেমন যদি দেখি ইনার কথা, ইনি টপ রেটেড সেলার, ইনি মাত্র দেখেন শুধু বিজনেস কার্ড ডিজাইন করে আর লোগো তৈরি করে, শুধুমাত্র এই দুটো। ইনি ফ্লায়ার বুশার বা এদিকে এটা করে না, কিন্তু ইনি যে এই কাজগুলো জানেন এমনটা কিন্তু না দেখেন। আর বিজনেস কার্ড যে তৈরি করে খুবই সিম্পল বিজনেস কার্ড, মিনিমাল। হ্যাঁ মিনিমাল বিজনেস কার্ড। যতগুলো এই দিক থেকে দেখবেন সবগুলাই টপ রেটেড সেলার, সবগুলাই মিনিমাল, অনেক কাজ করছেন সব। এই দিক থেকে দেখেন, এই যে এখানে এই বিজনেস কার্ড থেকে আমরা পারবো না, অবশ্যই পারবো, খুবই সিম্পল। তারপরে বিজনেস কার্ডটা দেখেন, আপনার কাজ স্টাডি করলে হবে বিজনেস কার্ড। সে যদি এটা নিয়ে না মনে করেন এটা ঠিক আছে, কাজের কোয়ালিটি আনলেন, তারপরে আপনাকে আবার এই যে বিজনেস কার্ডটা, এই এক একটা বিজনেস কার্ডের জন্য উনি মিনিমাম চার্জ করে $50, অর্থাৎ উনি একটা বিজনেস কার্ডের জন্য মিনিমাম চার্জ করে 4000 টাকা, অর্থাৎ এই বিজনেস কার্ডটা তৈরির জন্য উনি কমপক্ষে নিছেন 4000 টাকা, এটার জন্য কমপক্ষে উনি চার্জ করছে 4000 টাকা। তাহলে এখন বিষয়টা হচ্ছে কি, আমাদের বিজনেস কার্ড দিয়ে যে তৈরি করতেছি, বিজনেস কার্ড দিয়ে যে আমি তৈরি করতে পারি, আমাকে মার্কেটিং করতে হবে। তাহলে এখন পর্যন্ত আমরা নিজ থেকে কয়টা অন কনসেপ্ট তৈরি করলাম, তারপরে এই কাজগুলো আমরা লিঙ্কডইনে কতটা পোস্ট করছি, তারপরে ইনস্টাগ্রামে অ্যাকাউন্টের কথা বলা হয়নি, টুইটারে কয়টা বিজনেস কার্ড তৈরি করে পোস্ট করলাম, এই জিনিসটাও আস্তে আস্তে আসতে হবে। যাই হোক, তাহলে কে আপু, আকিদা আপু, জি সব মিলে সব কিছু সাথে থাকতে হবে। এক বিজনেস কার্ড করতে গেলে তো টুইটার লাগবে, ইংরেজি জানা লাগবে, ল্যাপটপ হবে, ইন্টারনেট, ইংরেজি জানা লাগবে, তারপরে যেমন দ্রুত টাইপ করতে শিখতে হবে। যেমন কারণ বায়ার আপনাকে এদিকে মেসেজ করতেছে, আপনি রিপ্লাই করতে করতে বায়ার একজনকে কাজ দিয়ে দিচ্ছে। ভাই কপি পেস্ট করে তো ভাই 20-25 হাজার টাকা রোজগার করতেছে দেখলাম, মানে অবাক হয়ে দেখলাম। বা কপি পেস্ট তো ভালো না, এই যে কিবোর্ড হাতে নিতে পারলে কমে সেকেন্ডে কোডিং যারা করে 200-250 ওয়ার্ড যদি ইয়ে করে, আমি 50-60টা করতে পারি না। 50-60টা করলেও তো একটা রোজগারের পথ আছে, ফাইবারের মধ্যে অন্য মার্কেট আছে না। শুধু কপি পেস্ট, ভেরি সিম্পল না, ফুললি কপি পেস্টের কাজও এখন আর নাই, এগুলা সব রোবোটিক ভাবে করে ফেলতেছে। এখন উপরে খালি ওই ইউটিউবের জন্য খালি টাইটেল দিচ্ছে, কপি পেস্ট করে মাসে এত টাকা আয়, এই বিষয়গুলো টাইটেল দিচ্ছে। বাস্তবে দেখেন যারা টাইটেল দিচ্ছে, হ্যাঁ ওনারা ওই কাজগুলো করতেছে না। কপি পেস্ট করে যদি এই কাজগুলো হয়, এরকম হয়, এটা ঠিক আছে আপনি ধীরে ধীরে করেন। উনি 30-40 হাজার টাকা ইনকাম করতেছে, আমরা তো 8,000 টাকা ইনকাম করতে পারবো। তাও দেখেন এই কাজগুলো উনি 40,000 করতেছে, আমরা ধীরে ধীরে 8,000 টাকা তো করতে পারবো। 8,000 টাকার জন্য আমার জন্য আপাতত এনাফ। এরকমটাও যদি চিন্তা করি, ভালো দেখবেন যে ওই মার্কেট প্লেস গুলো, এই যে টু ক্যাপচা, এই মার্কেট প্লেস গুলোতে আমি যে যাইনি এমনটা না। টু ক্যাপচা আছে, সিপিএ জোন আছে, লাইক ফর লাইক আছে, লাইক org.com আছে। দেখেন অলরেডি আপনাকে 4টা মার্কেট প্লেসের নাম বলে দিলাম। এই মার্কেট প্লেস গুলো এখনো সচল আছে, আমার কাছে বিশাল লিস্ট আছে। এইগুলার তেমন কোনো জানতে হয় না। এই যে টু ক্যাপচা আপনাকে এত কঠিন কঠিন কাজগুলো দিবে টাইপের, ছোট ছোট ওই যে সেমি ক্লোন এই জাতীয় কাজগুলো দিচ্ছে, ওটা আপনাকে ক্যাপচাটা পূরণ করতে বলতেছে। আবার এক একটা বা 100 ক্যাপচা পূরণ করার পর মাত্র $1 বেতন দিচ্ছে, আর 100 ক্যাপচা পূরণ করতে করতে আপনার দিন শেষ। ভাই জি জি আপু, আসলে অনেক সময় এত সহজ না যেমন মানুষ মনে করে, শুধু এন্ট্রি এরকম না আসলে। হ্যাঁ আসলে এরকম ডাটা এন্ট্রিটা এমনটা না। আর যারা ইউটিউবার আছে, আমিও শুরুর দিকে ইউটিউবার ছিলাম, এখন করব। 2 মাস আগে আমি একটা প্রজেক্ট এরকম করছি, ক্যান্সেল করছি, না অফলাইন আর কি, আমি তো অনলাইনে না। জি দুবাইয়ের কোম্পানি ছিল, যাক এই দিক থেকে মোটামুটি 2.5 লাখ টাকার প্রজেক্ট, মানে আমি আমার বাজেটে করছি। 1.5 লাখ হলে তো দেওয়ার কথা ছিল, তারা অফার করতে আমার 60,000। ওকে, বুঝতে পারছি। এই দিক সরাসরি না করে দিছি, যে অনেক দিকটাই কম আছে। যেমন এত কঠিন জিনিসটা ছিল। এতে আর কি, এক কথা কি, কোনো কোম্পানি বা এরা যে আপনাকে কাজ করবে, আপনাকে ওই টাকাটা খাটায় নিবে। এখন চাকরি হোক বা যাই হোক, কোনো অফার নেই কোথাও। জি ভাই জানেন আমি না পাওয়ার কারণ কি জানেন? একজন গ্রাফিক ডিজাইনারের জন্য। বুঝতে পারছি। উনি ওনার কোম্পানির একটা কাজ করে দিছে, মানে এত কমে করে দিছে, আমার ওনার উদাহরণ দিয়ে দিছে। হ্যাঁ উদাহরণগুলো যে উনি যদি করতে পারে যে এত হাজার ইমেজ, তাহলে এত টাকা, তাহলে আপনি কেন পারবেন না? আর দেখেন, আর ইমেজ গুলো কম দামে করে দেওয়ার কারণও ফের আরেকটা দেখেন,
এদিকে যেমন আপনি আমি বা এদিকে আমরা অনেকে বসে আছি, কাজ পাচ্ছি না, এখন চিন্তা করতেছে কাজ না পাওয়ার কারণে কম কম দামে একটা কাজ করে দিই, বসেই আছি। এই চিন্তাটা মাথা থেকে আসে, আবার কাজগুলো অনেকে করতেছে। কিন্তু এত কমে করা তো হ্যাঁ, ঠিক না, এই এত যে এত কমে একজনের করা, জন্য আরেকজনের জি প্রতি এত কম, আমার খুব জি এত কমে করা আবার ঠিক না। আর যখন মানুষ কাজ পায় না হতাশাও চলে আসে, এটাই। যাই হোক, অনেক গল্প করলাম, কাজের মধ্যে ব্যাক আসি। তাহলে আমি, জি জি আলামিন ভাই। হ্যালো ভাইয়া। জি ভাই, শুনতেছি ভাই। এই এভাবে কোনো রুল করা যায় কিনা? যেমন দেখেন আমাদের সুনামগঞ্জে আমাদের একটা পৌর বিবরণীতে ধরেন লাইব্রেরি আছে, দেখা গেছে যে কোনো সময় যদি আমরা প্রায় সময় বই কিনতাম যাই যে একটু শর্টকাটে একটু ডিসকাউন্ট দিয়া বইটা দেন, তাইলে দেখা গেল যে আমারে 100 টাকা দিয়া বইটা দিল, বুঝছো জি ভাই? হ্যাঁ, শুনতেছি ভাই। কথা বুঝতে পারছেন? জি, 100 টাকা দিয়ে, 100 টাকা। জি এখন ব্যবসায়ী আছে 5 জন, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ, শুনতেছি ভাই। এখন দেখা গেল যে 100 টাকার থেকে যদি কমে আমার বইটা দেয়, হ্যাঁ আমি যদি আবার অন্যদের কাছে গিয়া বলি যে বইটা তো আমার 80 টাকা দিয়া দিলাইছে, তারা চাইলে তারারও একটা কমিটি আছে যে 100 টাকার নিচে বইটা বিক্রি করা যাইতো না। আমি যেহেতু 80 টাকা বইটা নিয়ে নিছি, পরবর্তীতে এই 5 জনের আরেকজনের কাছে যদি আমি কমপ্লেন দেই, আমার তারা কেমনে 80 টাকা বইটা দিল, তাইলে ওই লাইব্রেরির মালিক তারে কিছু করতে পারবো বা তার একটা জরিমানা করতে পারবো। জি ভাই, এরকম কি কোনো আছে? হ্যাঁ ও না ভাই, এখানে মার্কেট প্লেসে ভাই এমনটা নাই। ঠিক আছে, আমার বাবাও ব্যবসা করে, এটা আমি জানি বিষয়টা। দোকানদারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট রুলস আছে যে আপনি যাই বিক্রি করেন না, এটা এত নিচে বিক্রি করতে পারবেন না। না, এখানে ভাই মার্কেট প্লেসের ক্ষেত্রে এমনটা তেমন একটা রুলস নাই। এখানে মার্কেট প্লেসে দেখেন, এখানে একটা প্রাইভেসির বিষয় আছে। আপনি বাইরের সঙ্গে কি মেসেজ করলেন আমি দেখতে পাবো না, আরেকজন বাইরের সঙ্গে কি মেসেজ করলো আরেকজন দেখতে পাবে না, কত টাকা বিক্রি করলেন কি এটা দেখতে পারবে না। যেগুলা ফাইবার বা একদম মার্কেট প্লেস গুলো আছে, বিশেষ করে ফাইবার খুব জনপ্রিয়তা পাচ্ছে, এরকম কোনো রুলস বা এখনো তেমন একটা আসেনি। এখন এটা নিজ থেকে, তাইলে তো যে যেমন মন চায় এবার একজনে 5 টাকা দিয়ে ওকে দিতে পারবো, তো ঠিকই আছে। এখন একটা জিনিস কি, আপনাদের যেদিন ফ্রিল্যান্সার, আবার আরেকজন না 5 টাকা দাও করা যায়, তাহলে পারবা না কেন? আচ্ছা, ফ্রিল্যান্সারের যেদিন ক্লাসটা নিয়েছিলাম স্মরণ আছে কি, ফ্রিল্যান্সার ওখানে একটা বুঝাইছিলাম, বলছিলাম যে উনি যদি ওনার দেশে করে তাহলে কাজটার দাম $300, ফ্রিল্যান্সারে যদি আসে $100 বলছিলাম কিন্তু। $300? হ্যাঁ এটা কিন্তু, 100 টাকা? হ্যাঁ এটা কিন্তু বলছিলাম, ওনাদের দেশে ওনারা যেটা আছে বা এরা কাজের ধরনটা রাখতেছে। আমাদের দেশে আরো কম করার কারণ কি জানেন? অনেকগুলো কারণ আছে। যেমন ফটোশপের দাম হচ্ছে আপনার যদি মান্থলি ভাবে ধরেন, মান্থলি ভাবে মনে হয় $12 না $14, প্রতি মাসে আপনাকে ফটোশপকে বাংলাদেশি টাকায় 1000 টাকা, কিন্তু 1200 টাকা আপনাকে পেড করতে হবে। কিন্তু আমরা তো সবাই ক্র্যাক করে চালাচ্ছি, এই জন্য আমাদের গায়ে লাগে না বা দামটা আমরা কম রাখতেছি। যদি আপনাকে এমন করা হয়তো ফটোশপ চালাতে হলে আপনাকে মাসে 1200 টাকা করে দিতে হবে, নাহলে আপনি ফটোশপ চালাতে পারবেন না। তাহলে বা ইলাস্ট্রেটরের জন্য আপনাকে প্রতি মাসে 1500 করে টাকা দিতে হবে। যে বাইরের দেশগুলো ঠিক এইভাবে ওরা কিন্তু ফটোশপ ইলাস্ট্রেটর ওরা কিনেই ব্যবহার করে, আমাদের মতো বা চুরি করে ব্যবহার করে না। এখানে একটা বিষয় আছে যার কারণে ওদের কাজের কোয়ালিটিটার দাম বেশি। এজন্য ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে ওরা এক একটা ইমেজের ক্ষেত্রে অনেক দাম বেশি রাখে, যে ফটোশপের সফটওয়্যারেরও আমরা কিনে ব্যবহার করা হয়েছে, আমরা তো ফ্রিতে চালাচ্ছি। তাহলে আজকে আমাদের বিষয় হচ্ছে, জি ব্যাকে আসি, জি ব্যাকে আসি। আজকের বিষয় হচ্ছে পোস্টার ডিজাইন। আসলে যদি আমরা ঠিক গ্রাফিক ডিজাইনে পোস্টার ডিজাইন দেখে সার্চ করি, পোস্টার ডিজাইনের অনেকগুলো স্ট্যান্ডার্ড সাইজও আছে। তার মধ্যে কি কি স্ট্যান্ডার্ড সাইজ সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটার দিক থেকে বলবো। অনেক ধরনের পোস্টার আছে, তার আগে আসি পোস্টার মূলত কোন কোন কাজে ব্যবহার হয়ে থাকে, পোস্টার কোন কোন কাজে বেশি ব্যবহার হয়ে থাকে। এখন দেখেন পোস্টারের মধ্যে কোনটাকে আমরা পোস্টার বলে থাকি। বাংলাদেশের ক্ষেত্রে যেটা মূলত দেয়ালের মধ্যে লাগানো হয়ে থাকে বেশিরভাগই, সেটাকে আমরা পোস্টার বলে থাকি। তাছাড়া ইলেকশনের পোস্টার হতে পারে, ইলেকশনের পোস্টারগুলো ঝুলা রাখা হয়ে থাকে, মুভি পোস্টার হতে পারে, মিউজিক পোস্টার হতে পারে, ফ্যাশন পোস্টার হতে পারে। এক্সাম্পল, রেকর্ডিং আছে স্যার? জি জি হ্যাঁ, রেকর্ডিং আছে। যেমন এই যে মুভি পোস্টার লিখে সার্চ করলাম, এখন যদি ইমেজে আসি, দেখেন দেখেন মুভি পোস্টারের ধরন একরকম, এখানে ম্যানিপুলেশনের কাজটা বেশি ব্যবহার করা থাকে। এগুলো হচ্ছে মুভির জন্য পোস্টার।
ঠিক একইভাবে ভাই ডুপ্লিকেট ওয়াজ মাহফিলে পোস্টার করা যায় নাকি? কোনটা? ওই যে ওয়াজ মাহফিলে এগুলা তো হ্যাঁ, দেওয়ালে লাগানো হয় ওয়াজ নাকি? মাহফিলেরও পোস্টার তৈরি করে এটা ইলাস্ট্রেটরে করা হয়। বাংলাদেশে এগুলা সব কাজগুলো ইলাস্ট্রেটরে করা হয়, ফটোশপে করা হয় না। আর আপনারা যদি ওয়াজ মাহফিল এগুলা পোস্টারগুলো, ও, এই পোস্টারগুলো যে তৈরি কঠিন এমনটা না, আপনারা অলরেডি একবার দেখাই দিলেই আপনারা পারবেন। ওই শেপগুলাই আর লেখাগুলো টেক্সট, বাংলাদেশে এগুলাতে এত কিছু করা হয় না, খুবই সিম্পল। ওয়াজ মাহফিলের পোস্টার থেকে তৈরি করা এগুলা ভাই খুবই সিম্পল। যেমন বাংলাদেশে ইলেকশনের পোস্টারগুলো আছে, তারপর যদি আমরা মিউজিক পোস্টার। ভাই জি আমি একটা এই প্রিন্ট মিডিয়াতে কিছুদিন কাজ করছিলাম, মানে টাইম পাস করার জন্য। জি তো এখানে দেখছি হুজুর হল ওই যে ওয়াজের যে কাজ করে না, জি মানে ওরা টুলসের নামই চিনে না, কিন্তু কাজ করতে পারে এত ফাইন, মানে এত এক্সপার্ট হয়েছে। টুলসের নামই বলে এখান থেকে করেন বা আমাকে দেখাই দিন। হ্যাঁ, বুঝতে পারছি। যাই হোক, ওনারা দেখে দেখে বা যেভাবে হোক কাজ শিখছে, যা খুব ভালো। দেখেন এখানে তাহলে যেখানে অন্তত বিশ্বাস হবে না। হ্যাঁ, যেমন এখানে পোস্টার কিন্তু অনেক ধরনের, যেমন এখানে দেয়ালের দিয়ে একটা মকআপ তৈরি করা হয়েছে। তাহলে পোস্টার অনেকটা আপনারা দেখেন যে ফ্ল্যাট ডিজাইনের যে বিষয়গুলো হয় সেইভাবে অনেকটা ডিজাইন করা হয়ে থাকে। তো পোস্টারের ভিত্তি অনুযায়ী ডিজাইনগুলো একটু চেঞ্জ হয়ে থাকে। যেমন যেমন কিছু কিছু পোস্টার দেখেন, মুভি পোস্টারগুলো কি ওগুলোর মতো? অবশ্যই না। তাহলে মুভি পোস্টার এক কথায় যেগুলাতে ইমেজ বেশি থাকে সে জাতীয় কাজগুলো মূলত ফটোশপে করা হচ্ছে। আবার কেননা ইলাস্ট্রেটরে আপনি ইমেজের এডিটিং করতে পারবেন না, ইমেজের কালার চেঞ্জ করতে যাচ্ছেন, এই বিষয়গুলো অন্যান্য জিনিসগুলো চেঞ্জ করতে যাচ্ছেন, এটা কিন্তু ইলাস্ট্রেটর হবে না। যার কারণে আবার এই ধরনের পোস্টারগুলা ফটোশপে করা হয় থাকে। আর যেগুলো এই যে ওয়াজ মাহফিল বা এগুলোর দিক থেকে অত তো ইমেজ নাই, দুই একটা ইমেজ থাকে যেগুলাতে এগুলো ফটোশপে এডিট করে নিয়ে আসা হয় থাকে। যেমন এখানে অ্যাভেঞ্জার্সের যে পোস্টারগুলো দেখেন, এখানে অনেক ধরনের বিভিন্ন ইফেক্ট বা এগুলো তৈরি করা হয়েছে। এই ধরনের কাজগুলো বেশিরভাগই ফটোশপে আপনার যেগুলোর ইমেজ বেশি থাকে সেই ধরনের কাজগুলো ফটোশপে করা হয়ে থাকে। তাছাড়া জিম পোস্টার বা এগুলার দিকে যেগুলো আছে সিম্পল সিম্পল যেগুলো পোস্টার আছে, এই পোস্টারগুলো আপনার, যেমন এই পোস্টারগুলো আপনার, এই ধরনের পোস্টারগুলো বেশিরভাগ ইলাস্ট্রেটর করা হয় থাকে। ইলাস্ট্রেটর যেহেতু আমাদের প্রিন্টের কাজের জন্য ব্যবহার হয় সেজন্য মূলত এটা ইলাস্ট্রেটর করা হয়ে থাকে। এখন ইলাস্ট্রেটর দেখেন, এই পোস্টার দেখেন আপনার A4 সাইজেও করা হয়ে থাকে। যেমন এই পোস্টার আমরা কয়েকটা পোস্টার ওপেন করি, এই পোস্টারগুলো কত সাইজ নিছে, যেমন এগুলো রাস্তার পাশে দেওয়া হয়েছে, বা এই পোস্টারগুলো কতটা সাইজ নেওয়া হয়েছে বা কোন সফটওয়্যারে করা হয়েছে। যেমন এটা দেখেন, এটা হচ্ছে A4 সাইজের একটা ফ্লেয়ার, সরি A4 সাইজের একটা, আপনি এটা ফ্লেয়ার ডিজাইন হিসেবেও ব্যবহার করতে পারতেছেন, আবার পোস্টার হিসেবেও ব্যবহার করতে পারতেছেন। যেমন ফুড পোস্টার বা পিজা পোস্টার, এখানে সাইজ দেখেন 8.27 ইন্টু 11.69, এখানে এই সাইজটাই ব্যবহার করা হয়েছে, যে একটা আমাদের A4 সাইজের সাইজটা ব্যবহার করা হয়েছে। আবার এটা এই সাইডেও লাগানো হয়েছে, যেখানে সাইজটা A4 দিছে, আর যেহেতু পরবর্তী সাইজটা আপনি বাড়াইতে পারবেন, এদিক থেকে এটা একটা ফটোশপে করা হয়েছে। যেমন এটার ক্ষেত্রেও দেখি এখানেও ফটোশপ, বাইরের দেশের কিছু কিছু মানুষ ওরা ফটোশপেই কাজ চায়, তো প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে সবসময় ইলাস্ট্রেটরই ভালো। এটা যদি দেখেন, এটা 42 ইঞ্চি ইন্টু হচ্ছে 64 ইঞ্চি, এটা কিন্তু অনেক বড় সাইজ। 42 ইঞ্চি বাই 64 ইঞ্চি, এটা অনেক বড় একটা সাইজের পোস্টার। ঠিক এখানে এক্সাম্পল স্বরূপ দেখানো হয়েছে। আর এই পোস্টারটা যেমন হ্যালোইনের পোস্টার অলরেডি যেহেতু আঁকে আপু ডিজাইন করছে, এই পোস্টারটাও ডিজাইন করতে পারে, খুব যে কঠিন এমনটাও না। ঠিক এখানেও দেখেন এটার সাইজ কত, এটা 42 ইন্টু 64, এটা দেখি এটা হচ্ছে 42 ইন্টু 64, তাহলে প্রিন্ট ডাইমেনশন দিক থেকে 42 ইন্টু 64 এটা ভালো মোটামুটি বিক্রি হয়। যেমন 42 ইন্টু 64 এই পোস্টার সাইজটাও হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। তাহলে এখান থেকে মূলত আমরা জানলাম যে পোস্টার সাইজের জন্য কত সাইজ ব্যবহার হয়। পোস্টার সাইজের জন্য 42 ইন্টু 64 স্ট্যান্ডার্ড সাইজ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়াও আরো কিছু সাইজ আপনার পোস্টার ডিজাইন করার জন্য ব্যবহার করা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়ে থাকে। তার মধ্যে সাইজগুলো আমি লিখে দিচ্ছি। এই সাইজগুলো আপনাদের স্ট্যান্ডার্ড পোস্টার সাইজে ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে 11 ইঞ্চি বাই 17 ইঞ্চি, যেটাকে স্ট্যান্ডার্ড পোস্টার সাইজ বলা হচ্ছে। 11 ইঞ্চি বাই 17, এটা হচ্ছে ইঞ্চিতে, পিক্সেলে না। তারপরে হচ্ছে আপনার 18 ইঞ্চি বাই 24 ইঞ্চি, 24 ইঞ্চি, তারপর হচ্ছে 24 ইঞ্চি বাই 36 ইঞ্চি, তারপর হচ্ছে 27
ইঞ্চি বাই হচ্ছে সম্ভবত 39 হবে, 39 ইঞ্চি। এগুলা হচ্ছে আপনার পোস্টার সাইজের জন্য ব্যবহার করা হচ্ছে, সবগুলা ইঞ্চিতে, ইঞ্চি র্যাঙ্ক দিয়ে দিছে। এগুলো হচ্ছে পোস্টার সাইজের জন্য আপনার জনপ্রিয় বা স্ট্যান্ডার্ড সাইজ। এখন পোস্টার সাইজ আপনার কাস্টম সাইজ অ্যাভেলেবল হতে পারে। এখন দেখেন এই যে এখানে পোস্টারের জন্য যে বিলবোর্ডটা তৈরি করা হয়েছে বা অন্যান্য যে ডিজাইনগুলো তৈরি করা হয়েছে, বা একজন দোকানদার তার দোকানের জন্য উনি সামনে ওনার জন্য পোস্টার রাখতে চাচ্ছে, তার পোস্টার দোকানের সাইজ অনুযায়ী উনি পোস্টার তৈরি করতে পারে। দোকানের সাইজ অনুযায়ী আপনাকে উনি পোস্টার তৈরি করতে বলতে পারেন। এটা একটা গ্রুপে দিয়ে দিলাম পোস্টার সাইজ, আরেকটা হচ্ছে এখানে। আর গতকাল ফটোশপ নিয়ে পরীক্ষা দিয়েছিলাম ফাইবারে, যাক মোটামুটি ভালো রেজাল্ট হয়েছে। আচ্ছা ফাইবারে কিন্তু এদিকে যারা আছেন কে আপু বা যারা যারা ফাইবারে এখন তৈরি করে ফেলছেন, যদি মনে হয় যে আমি ফটোশপ নিয়ে পরীক্ষা দিতে পারবো তাহলে পরীক্ষা দিয়ে দিয়েন। আর পরীক্ষায় আমার দিক থেকে এখানে 10 এর মধ্যে রেজাল্ট 8.8 আসছে। আপনাকে টোটাল 40টা প্রশ্ন করবে, তার মধ্যে আপনাকে ওই মার্ক করে করে, এটা কি এমসিকিউ? হ্যাঁ এমসিকিউ প্রশ্ন, 40টা প্রশ্নের জন্য 40 মিনিট সময় পাবেন। এটা পরীক্ষাটা এখনই দিয়ে দেওয়া ভালো, সামনে হয়তো প্রশ্নের ধরন বা এগুলো আরো চেঞ্জ করতে পারে। কিছুদিন পরে দেখবেন যে জি জি ভাই প্রশ্নগুলো আপনার এই যে ফটোশপ যেমন কালার সম্পর্কে আপনার প্রশ্ন করতে পারে যে ফটোশপ প্রিন্টের জন্য সবচেয়ে কোন কালারটা ব্যবহার হয়। তারপরে যেমন এখানে আপনাকে বলতে পারে যে হচ্ছে আর ডুপ্লিকেট করার জন্য শর্টকাট কি, লেয়ার আপনার কি কতভাবে ক্রিয়েট করা যায়, গ্রেডিয়েন্ট কয়টা ভাগ আছে, গ্রেডিয়েন্টের কয়টা অংশ আছে, যেমন 5টা অংশ আছে, ফটোশপে কয়টা কালার মোড থাকে, এই বিষয়গুলো আপনাকে এই ধরনের সিম্পল আমরা যেগুলো কাজ করছি এগুলো, তাছাড়া আরেকটু কিছু উন্নত মানের কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো এখন পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনি একবার পরীক্ষা দিয়ে যদি ফেল করেন, তাহলে পরবর্তী 24 ঘন্টা পর আবার পরীক্ষা দিতে পারবেন, এখন পরবর্তী 24 ঘন্টাও যদি আপনি পরপর দুবার ফেল করেন তাহলে আপনি সামনের 3 মাস পরীক্ষা দিতে পারবেন না, অর্থাৎ পরের 3 মাসে আপনাকে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। যেমন ফটোশপ ইলাস্ট্রেটর পরীক্ষা দেওয়ার পর ইংরেজির জন্য পরীক্ষা দিতে যাচ্ছিলাম, চিন্তা করলাম যে ইংরেজির জন্য হয়তো ততটা পারফেক্ট এখনো হয়নি, সরাসরি কাউকে নিয়ে পরীক্ষা দেওয়ার প্রয়োজন, তখন ইংরেজিটা বাদ দিলাম, খালি স্টার্ট করছিলাম, আপনার তাও ওখানে এখন ফেল দেখাচ্ছে। আসলে পরীক্ষাতে আপনি যদি দিতে শুরু করেন আপনাকে শেষ করতে হবে, ওই অবস্থায় যদি ইন্টারনেট চলে যায় সেক্ষেত্রেও আপনার সমস্যা হবে। তাহলে ফাইবারের দিক থেকে ফটোশপ বা আপনারা যদি চান যে আরো পরে পরীক্ষা দিতে পারেন। পরীক্ষা দেওয়ার কথা কেন বললাম, সামনে দেখেন আপনি বিজনেস কার্ড বা ফ্লায়ার নিয়ে গিগ তুলতেছেন, আপনাকে বলতেছে আপনি যদি ফটোশপের পরীক্ষা না দেন আপনি ফ্লায়ারের গিগ তুলতে পারবেন না। বিশেষ করে যারা আর্টিকেল রাইটিং করতেছে তারা কিন্তু ইংরেজিতে পরীক্ষা না দিয়ে তারা গিগ তৈরি করতেই পারে না। এই জন্য এখন যদি আমরা পরীক্ষাগুলো দিয়ে দিই, সামনে কিভাবে পরীক্ষাগুলোর ধরনগুলো নিয়ে আসে বা আরো হার্ড করতে পারে, এখন যেহেতু তুলনামূলক সহজ আছে এই বিষয়টা। আর যদি এমনটা হয় আমরা যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে তাদের যে কারো একজনকার আমরা পরীক্ষা দিয়ে দিব এখানেই, খুব এদিক থেকে চেষ্টা করব। এটা একটা, তাছাড়াও কি গুগল থেকেও কিছু কিছু বিষয় সার্চ করে করে অ্যান্সারগুলো আমরা দ্রুত নিতে পারি। যেখানে ব্যাগ আসতেছি, ফটোশপের এটা পরীক্ষা আসলো, তাহলে দুই গ্রুপে সাইজগুলো পোস্ট করে দেওয়া গেছে। তাহলে পোস্টার সাইজ হচ্ছে 11 ইঞ্চি বাই 7 ইঞ্চি বা এই পোস্টার সাইজগুলো, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা ব্যবহার হচ্ছে 27 ইঞ্চি বাই 39 ইঞ্চি। এই পোস্টার সাইজটা সাধারণত সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে বাইরের দেশের দিক থেকে লক্ষ্য করে দেখা যায়। তাছাড়া স্ট্যান্ডার্ড এজ প্রত্যেকটাই ব্যবহার হয়ে থাকে। এছাড়াও আপনাদের সাইজের জন্য কি ধরনের, যেমন একটা ওয়েবসাইট দিয়েছিলাম এই যে ভিস্টা প্রিন্টিং, তারপর হচ্ছে আরো এই ওয়েবসাইটের নাম কি হচ্ছে, যাক ভিস্টা প্রিন্টিং ছাড়া আরো কয়েকটা ওয়েবসাইটে আপনাদের লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, এখান থেকে পোস্টার সাইজ কত চলতেছে এটাও দেখতে পারেন। তবে আমি আপনাদের যে সাইজগুলো দিলাম সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড পোস্টার সাইজ, এমনকি এই পোস্টার সাইজগুলো পোস্টার নিয়েও আপনি পিক বেস্টে কাজ করতে পারবেন। গতকাল দেখলাম পোস্টারেরও তারা কাজগুলো নিচ্ছে। এখন এই সাইজগুলো নিয়েও পোস্টার নিয়ে কাজ করতে পারেন। এখন আমি ফ্রি পিকে যাই, ফ্রি পিক থেকে আমরা একটা পোস্টার আজকে কপি করব বা ওইটার মতো তৈরি করার চেষ্টা করব।
freepik.com এ আসলাম, এখান থেকে লিখে দিই পোস্টার। এখানে অনেকগুলো পোস্টার আছে। আচ্ছা, যেমন এই পোস্টারটা, এটা A4 কিংবা A5 এ করা হয়েছে, এই পোস্টারটা আমরা চেষ্টা করব। তারপরে এখানে একটা সাইজ দিয়ে কিংবা এখানে কিছু যেমন কিছু কিছু লাইনগুলো করা হয়েছে, এটা করব ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। দেখেন পোস্টার ডিজাইন যে দেখতেছেন, এগুলা যে আমরা করতে পারবো না এমনটা কিন্তু না, সিম্পল। এখানে কাগজের ইফেক্ট বা এখানে ব্রাশ ইফেক্ট ব্যবহার করা হয়েছে এমনটা, বা এখানে টেক্সট গুলো যেগুলো ব্যবহার করা হয়েছে সিম্পল টেক্সট, এগুলো হচ্ছে সিম্পল টেক্সট। আর এই যেমন পার্টি ডিজাইনের পোস্টার, এগুলাতে ব্রাশের ব্যবহার হয় খুব বেশি। এই পার্টি ডিজাইনের ফ্লেয়ার গুলোও দেখাবো, তবে আমি এগুলা শেষের দিকে দেখাবো। এখন দেখালে অনেকেরই কঠিন মনে হতে পারে। জি, ওই যে আগেরটা যে দেখেন, এই যে দেখেন এটা, এটা এই কয়েকটাই তো ওপেন করছি, দেখেন কোনটা হয়। এটা না ওই যে মেনটা যেটা ওকে, ওই যে রাউন্ড যেটা এফেক্ট আছে না, জি এটা আমরা দেখেন এরকম তো প্রায় এর রাউন্ড ইফেক্টটা তৈরি করা দেখানো হয়েছে, তো কিভাবে তৈরি করবো বলেন দেখি। এটা তো আমরা যে ওই যে ফটোশপ থেকে যদি গ্লো দিই, গ্লো বাড়াই দিলেই কিন্তু এই ইফেক্টটা চলে আসবে। এখানে দেখেন দেখাচ্ছি, গ্লো বাড়াই দিলে আসবে, আর সাথে দেখেন রেড কালার এগুলা ব্রাশ করা হয়েছে। এই যে দেখেন আমি একটা নতুন পেজ নিচ্ছি, হাজার আসে ব্যাকগ্রাউন্ড নিলাম। আচ্ছা, সিএম ওয়াইকেতে আছে কালার মোড, সমস্যা নেই। পুরোটা আমি ব্ল্যাক করে নিচ্ছি। ব্ল্যাক কালারের মধ্যে যেহেতু এটা লাইট ছড়াচ্ছে, ব্ল্যাক যেহেতু এগুলা কালার মধ্যে, আপনার পেজ সাইজটা অনেক বেশি ইঞ্চি হয়ে গেছে, কমাইনি, অনেক বড় সাইজ, লোডিং দিতে সময় নিচ্ছে। 1900 পিক্সেলে আসি, এবার দ্রুত লোড নিবে। ওকে, যেমন গ্লো নিচ্ছে নতুন একটা, এখান থেকে ইলিশ টুল নিলাম, আসলাম, এটার ফিল অফ স্ট্রোক আমি হোয়াইট কালার দিলাম, আর স্ট্রোক এখন বাড়াই। রেড কালার যেহেতু নেওয়া হয়েছে, এই ধরনেরই একটা কালার দিয়ে দিই। এখান থেকে আসলাম এই যে আউটার গ্লো, দেখেন এই যে এখানে যে লাইটিং এর ইফেক্টটা নিয়ে আসছে, ঠিক এইভাবে এখান থেকে আপনি পারফেক্ট করে এগুলো থেকে এটা নিয়ে আসা যায়। আর এখান থেকে যে লাইটিং এর বিষয়টা আসছে, এখানে যে ব্রাশ টুল নিয়ে ক্লিক করে নেওয়া যায়। যেমন ব্রাশ টুল নিলাম, এখানে কালার সেট করি, ওই ফ্লেয়ার গুলো দেখাবো শেষের দিকে, কারণ এই দিক থেকে আরেকটু এক্সপার্ট হতে হবে। এখান থেকে আসলাম, ব্রাশ হার্ডনেস থাকতে হবে 0,
এখন যদি আমি এখান থেকে একটা ক্লিক দিই, এই লেয়ারটা নিচের দিকে দিয়ে দিই, তারপর এটার অপাসিটি কমাই দিই 70%, যেমন এইভাবে ব্রাশ দিয়ে এখানে লাইটনেসটা নিয়ে আসা হচ্ছে। তবে এখানে ব্রাশগুলো যেমন ডিফল্ট ভাবে আছে, বাইরে থেকেও ব্রাশ অ্যাড করে কাজগুলো করা হয়ে থাকে। এই ধরনের পোস্টারগুলো পার্টিকুলারগুলোর ক্ষেত্রে এই ধরনের কাজগুলো করা হয়ে থাকে। ঠিক এটার ক্ষেত্রেও এই ধরনের কিছু কাজগুলো ব্যবহার করা হয়েছে। তাহলে এটাই দেখে দেখে আমি কিছুটা একটা করতে আছি। তবে আমরা যে সাইজটা ব্যবহার করব, তবে এখানের দিক থেকে ইমেজ বা এটার মধ্যে করবো এমনটা না, টেক্সটগুলো এখান থেকে নিই বা এদিক থেকে। তাহলে সাইজের যে বিষয়টা লিখলাম, আপু এটা গ্লো থেকেই করতে পারেন। এই যে যে বিষয়টা আসছে, এখানে আসলাম, এই যে গ্লো থেকে এটা করা যেতে পারে। এখন গ্লোর যেখানে ইফেক্টগুলো আমরা দিছি, এটা এখান থেকে আপনি কমায় বাড়ায় হার্ডনেস, সফটনেস বা এদিক থেকে এটা এখন নিয়ে আসা যেতে পারে। কমায় বাড়ায় নিয়ে আসতে হবে। যার এইগুলা ফ্ল্যাট ডিজাইন করতে অনেক বেশি সময় লাগে, কেননা পারফেক্টনেসটা আনতে সময় লাগে। তাহলে এখান থেকে আমরা যে কোনো একটা সাইজ নিয়ে নিই। আমি সবার শেষের সাইজটা নিচ্ছি 27 ইঞ্চি বাই 39 ইঞ্চি। 27 ইঞ্চি বাই 39 ইঞ্চি। অবশ্যই অ্যাডভান্স আরো বেশি কাজ দেবো, তবে সেটা শেষের দিকে, আরো এক্সপার্ট হওয়ার পর। তবে হচ্ছে 27 ইঞ্চি বাই 39 ইঞ্চি, এটাই নিয়ে নিই। 27 বাই 39, ফাইলে আসলাম, ফাইলে নিউ আসলাম। তাহলে এটা ইঞ্চিতে যেহেতু আসছে, ইঞ্চিতে আসি। 27 বাই 339, যেহেতু এটা প্রিন্ট হবে এই জন্য 300। তবে এগুলোর ক্ষেত্রে সাইজগুলো একটু বড় হয়ে যায়, কিন্তু এই জন্য CMY কে এদিক থেকে আর কোনো চেঞ্জিং এর প্রয়োজন আছে বলে মনে হয় না। ওকে, ঠিক আগের মতোই যত কিছু করি সব আগের মতোই, ফটোশপে যা কিছু করবো সব আগের মতোই। একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। ব্যাকগ্রাউন্ডের আগেরটা ডিলিট। কালার হচ্ছে 1E 1E 1E। এই তিনটা কালার কোডে, এই যে এই কালার কোডটা দেখবেন, এটা হচ্ছে গ্রে কালারের জন্য অনেকটা ভালো একটা কালার কোড। কোড হচ্ছে 1E 1E 1E। গ্রুপ করলাম ব্যাকগ্রাউন্ড। এটা এখন আমরা গাইডগুলো নিয়ে নিই। গাইডগুলো আগে নিলে ভালো হতো, একসময় নিলে হচ্ছে। তাহলে এখান থেকে আমি এটা গাইড নিয়ে নিলাম। এটার ক্ষেত্রেও আপনার ব্লিড আছে, আপনার। তারপর হচ্ছে সেভ জোনও আছে এটার ক্ষেত্রেও। এখন দেখেন আপনার যে হিসাবে যত বড় সাইজ নেবেন সেই হিসাবে একটা আপনাদের সেভ জোন নির্ণয় করতে হবে। যেহেতু এটা অনেক বড় সাইজ, সেই হিসাবে এখানে ব্লিড আপনি 2 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি এই ধরনের সেভ জোন নিতে পারেন। 2 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চির মধ্যে নিতে পারেন। যেমন এখানে ক্ষেত্রে আমি 2 ইঞ্চি অ্যাপ্লাই করতেছি। 2 ইঞ্চি এখানে নিলাম, 2 ইঞ্চি। এই আগের যে আমরা গাইডগুলো নিছিলাম, সেভ জোন নিছিলাম, ওটাও কিন্তু আপনারা এইভাবে নিতে পারেন। তাহলে দেখেন এখানে 2 ইঞ্চি দিয়ে একটা আমরা সেভ জোন তৈরি করে ফেলছি। এটা যদি আমরা এখানে রাখি, এখন এখানে নিলাম, এখানে নিলাম, এখানে রাখলাম, এখানে রাখলাম। তাহলে অলরেডি আমাদের ভিতরে যে সেভ জোন আছে সেটা চলে আসছে। তারপর হচ্ছে ব্লিড, প্রিন্টের জন্য তো ব্লিড নিতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ব্লিড এখান থেকেও, এটার ব্লিড আমরা 1 ইঞ্চি নিতে পারি। ইমেজ থেকে ক্যানভাস সাইজ রিলেটিভ অন, এখানে ইঞ্চিতে আসছে 1 করে দিলাম। যেহেতু পুরোটাই আলাদা কালার হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এটা ফিল করে দিই। তাহলে এটা আসার জন্য ইমেজ, এটাই ফুল করে দিতে হবে ব্যাকগ্রাউন্ডটাই। যেহেতু ব্লিডের বাইরে থেকে আমাদের কাজগুলো করতে হয়, সেহেতু ব্লিড ফুল করে দিলাম। আসলে এটা আমি একটু পরে নিছি, শুরুর দিকে গাইডগুলো নেওয়ার পরে কাজটা করার দরকার ছিল। আমরা ফ্লায়ার ডিজাইনে বা ব্রোশার ডিজাইনে যেভাবে ফাইলগুলো নিয়েছিলাম ঠিক সেইভাবেই। তাহলে দেখেন আপনার যত বড় সাইজ হবে সেই হিসাবে আপনি ব্লিড নিয়ে নেবেন। যেমন আমরা আমাদের ফ্লায়ার ডিজাইনগুলোর ক্ষেত্রে
0.5 ইঞ্চি আমরা সেফ জোনের ক্ষেত্রে নিচ্ছি। আবার দেখেন ওই সাইজের মধ্যে কেউ কেউ আবার 1 ইঞ্চিও নিচ্ছে, ওটা যে ভুল হচ্ছে ওটাও কিন্তু ভুল হচ্ছে না। আপনার ডিজাইনের উপর ভিত্তি করে, আপনার পেজ সাইজের উপর ভিত্তি করে আপনি এই সেফ জোন কতটা নেবেন সেটা নির্ভর করে। এখানে 2 ইঞ্চিও নিতে পারতেন বা 1.5 ইঞ্চি এটাও নিতে পারতেন। তাছাড়া গুগল করেও সার্চ করে দেখবেন যে কোনটার জন্য কতটা আসতেছে বা কতটা রিকমেন্ডেড করা হচ্ছে। তাহলে পোস্টারের জন্য আমরা একটা সাইজ নিয়ে নিছি এখান থেকে। এখন যেমন এখানে কই গেল, আপাতত এটা ক্লোজ করে রাখি। এখানে যেমন ফুটবলের মডেল রাখা হয়েছে, টেক্সটগুলো এগুলো ব্যবহার করতে আছে, তাহলে ফুটবলের মডেল লিখে সার্চ করি, ফুটবল প্লেয়ার। এখান থেকে ইমেজে আসলাম, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সময় লাগবে, এই জন্য ট্রান্সপারেন্ট সিলেক্ট করে দিলাম। তারপর সাইজ থেকে লার্জ সাইজ দেই। সরাসরি নিয়ে নিচ্ছি, আপনার ওই ফ্রি ওয়েবসাইটগুলো থেকেই নিয়ে নেবেন। দেখি, ওকে, এটা ফ্রি পিএনজি, অর্থাৎ এটাও কপিরাইট ছাড়া। এই ওয়েবসাইটের ভিতরে যায় আরো যদি কোনো ইমেজ থাকে। ওকে, মেসের ইমেজটা টার্গেট করতে পারি আমরা। ডাউনলোড এইচডি পিএনজি, ডাউনলোডের ভিতরে রাখতেছি। ইমেজ ডাউনলোড, আচ্ছা ইমেজের আগে আরেকটা জিনিস, এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডে একটা লাইনগুলো দেয়া আছে, এটা ইলাস্ট্রেটরে কি আপু তৈরি করতে পারবো এই দিক থেকে? এই যে পিছনের যে লাইনগুলো আছে, গতকাল আমি প্রায় প্র্যাকটিস করছিলাম অবশ্য, এই যে লাইনগুলো, আচ্ছা ওটা আমি শেষের দিকে লাইনগুলো তৈরি দেখাচ্ছি। সেটা হচ্ছে ইলাস্ট্রেটরে এই লাইনগুলো তৈরি করতে হবে, ফটোশপে এই লাইনগুলো তৈরি করা অনেক ঝামেলাপূর্ণ। ইলাস্ট্রেটরে এটা খুব সহজে তৈরি করা যায়। এদিক থেকে কালার আসলো, তাহলে মডেলকে আমরা নিয়ে আসি। মডেল নিয়ে আসি, উপর থেকে প্লেস এমবেডেড, প্লেস করে যতটা প্রয়োজন সে হিসাবে এটা বড় করে নেই। আই থিঙ্ক এটাই পারফেক্ট। ইমেজ মাস্ট বি স্মার্ট অবজেক্ট করতে হবে। রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা ফোল্ডার করে দিলাম। কন্ট্রোল চেপে গ্রুপ, ইমেজেস লিখে সার্চ করে দিলাম। ইমেজটা আপাতত বন্ধ রাখতেছি। তাছাড়া এখানে কি ব্যবহার করা হয়েছে, পিছন থেকে একটা লাইটিং ব্যবহার করা হয়েছে, ঠিক সেটাই ব্যবহার করি। নতুন একটা লেয়ার নিলাম, ব্রাশ টুল দিয়েই করি। ব্রাশ টুল এখানে আপনাকে মাস্ট বি হার্ডনেস আর কি 0 থাকতে হবে, বা তা একটু বেশি থাকলেও সমস্যা নেই, কিন্তু হার্ডনেসটা আপনাকে কম রাখতে হবে, নাহলে সেটা ভালো করে ছড়াবে না। এখানে একটা কালার যায়, এটার সাথে এমন একটা কালার সিলেক্ট করতে পারেন। এই কালারটাও রাখতে পারি। অনেক বড় ফাইল তো, 70 80 বেশি হয়ে যাচ্ছে।
ভাই জি ওই ইমেজ তো আমাদের বিগ বেস্ট নিবে না, ওই ইমেজের জায়গায় কি করব আমরা? ও ইমেজের জায়গায় ঠিক যেভাবে আমরা কাজ করতেছি ঠিক সেভাবে কাজ করব। ইমেজের দিকে ওখানে প্লেস ইউর ইমেজ যেভাবে করি আমরা, পিক বেস্টে আপাতত আপনার ফ্ল্যান নিয়ে পিক বেস্টে কাজ করেন, পোস্টার নিয়ে কিছুদিন পরে কাজটা করব। পোস্টার নিয়ে আপনাদের আরো আমি ডিটেলস দেখাবো। আপাতত হ্যাঁ, আপাতত আমরা ইলাস্ট্রেটর কাজও অ্যাপ্রুভ করাবো, তারপর শাটার স্টকে তো আপনার অলরেডি অ্যাপ্রুভ আছে, শাটার স্টকের দিক থেকে অ্যাপ্রুভ করাবো, যেহেতু ফাইবার বাই দিক থেকে অর্ডার পাওয়ার পরে কাজ করতে হয়। এই দিক থেকে এটা পিছন থেকে একটা লাইটিং কালার নিয়ে নিলাম। এখন এখানে যে টেক্সটগুলো আছে, আর ইউ রেডি, এগুলো লিখে ফেলি। এই ধরনের ফাইলের সময় কোন কম্পিউটারের পিসির কনফিগারটা ভালো লাগে তাই না ভাই? হ্যাঁ, এটা কিন্তু ফাইলটা আমরা ঠিক ছোটই দেখতেছি, কিন্তু এটা কিন্তু অনেক বড় সাইজ। এটা 250-এ ইলাস্ট্রেটরে দেখেন, ফটোশপ তুলনামূলক কম হ্যাং করে, কিন্তু ইলাস্ট্রেটর অনেক বেশি এটা মিডল লাইন হবে যদি রিসেলার মার্কেট প্লেসের ক্ষেত্রে কাজ করেন। আর যারা কাজ করে এদিকে আপনি সরাসরি ডিজাইনটা এই পিসিতেই করলেন, এখানে পিন করে দিলেন। এখানে মিডল লাইন বা এগুলো আমাদের কেন বেশি গুরুত্ব দিতে হচ্ছে? এটার মেইন গুরুত্ব হচ্ছে পিসি চেঞ্জ হবে, নামগুলো চেঞ্জ হবে। আর ইউ আচ্ছা, দুটাকে দুভাবে নিতে পারি, যেহেতু দুটার দিকে আছে, দুটার দিকে দুইটা নিই। এটা হোয়াইট কালারের মধ্যে রাখি, ব্ল্যাকের মধ্যে যেভাবে আছে এখানে হোয়াইট কালারে রাখলাম। এ কি মিডিল হয়েছে? পুরোটা সিলেক্ট করে এখান থেকে মিডিল করে নেই, মিডিল অল্টার চেপে কপি করে নিই। রেডি বানানটা কেমন করে লিখলাম? আর ই এ ডি ওয়াই, এ ডি ওয়াই। আর ইউ রেডি? আমরা চাইলে এখান থেকেও কালারটা বা পিক বেস থেকে নিতে পারি। আমি এখান থেকে কালারটা নিয়ে নিচ্ছি। ওকে, যেমন এই যে পিক্সি, এটা সফটওয়্যারের কথা কি আপনাদের বলছিলাম যে এটা কালার পিকার যে কিভাবে করে। আচ্ছা, ক্লাসের শেষের দিকে একটু স্মরণ করে দেখেন, এই সফটওয়্যারটার কথা বলে দেব কিভাবে আমরা খুব সহজে কালার পিক করতে পারি। আর ইউ রেডি? তাহলে এই দুটাকে গ্রুপ করলাম, হেডিং লিখে সার্চ করলাম। যেহেতু এটা ইমেজের পিছনে আছে, ইমেজের পিছনে রাখলাম, এটাকে নিচে নিয়ে আসি আরো। এটা বলতে কি, আমি তো এখানকার টেক্সট গুলো নিচ্ছি, এই যে এখান থেকে এই ডিজাইনটাই কপি করতেছে আসলে। আর ইউ শেষে তো এটা নাই, আর ইউ রেডি সবাই মিলে একটা কথা, তাহলে সবাই ওই ইকুয়েশন চিহ্নটা আর কি, আর ও ইউ এর ও পরে। বুঝতে পারছি, সরি, এটা মিসিং গেছে। তাহলে আর ইউ রেডি? তাহলে এখান থেকে এটা আরেকবার মিডল লাইন করে নিই, ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক আছে পোস্টার ডিজাইনের ক্ষেত্রে। তারপর বাকি বাদ, যেমন এদিকে লোগো রাখা হয়েছে, এখানে ট্রেনিং ক্যাম্প, তাহলে হচ্ছে ট্রেনিং, TRAIN, স্পেলিংটা বলিয়ান স্পেলিং তেমন সমান থাকে না, বেশিরভাগই গ্রামারে অফ করি। TRAIN, ট্রেনিং ক্যাম্প, CAMP, মিডল লাইন ঠিক আছে। এটার আমরা সাইজ কত হতে পারে? 100 রাখি, 100 কম হবে।
এটাও মিডল লাইন করে নিই, মিডল লাইন। ট্রেনিং ক্যাম্পকে বোল্ট না করে সেমি বোল্টও করতে পারি। এটার দিকে একটা স্ট্রোক নেওয়া হয়েছে, তাহলে স্ট্রোকটাও নিয়ে নিই। এখান থেকে রেক্ট্যাঙ্গেলে আসলাম, ফিল কালার অফ, স্ট্রোক কালার দিয়ে দিই। এখানে একটা গ্রে কালারের নেওয়া হয়েছে, যেহেতু স্ট্রোক দিচ্ছি, যদি আমরা স্ট্রোক দিই তাহলে কিন্তু এখান থেকে কালারটা চেঞ্জ হবে না, আপনাকে এখানে ভিতর থেকেই কালারটা চেঞ্জ করতে হবে। এখন দুটো মিলে অ্যালাইন করে নিই। এই দুটো সিলেক্ট করে হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন, তারপরে দুটো গ্রুপ করে দিয়ে দিই, নাম দিই ট্রেনিং। ট্রেনিং ক্যাম্প। জয়েন নাও, জয়েন নাও, আরেকটা হচ্ছে কল নাও। আরেকটা জিনিস কি, দেখেন আমরা ডবল টেপ করতে পারি। এই যে বারবার যাচ্ছে একটা অসুবিধা, এটা কিভাবে ডবল টেপ করবেন? উইন্ডো থেকে আসবেন অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে এখান থেকে আপনি যেমনটা দেখতে আছেন তেমনটা, এই যে দুটো অপশন করে দিলাম। এখন কিন্তু আমাকে বারবার দুই জায়গায় আর যেতে হবে না। যখন আপনারা এই দিক থেকে অনেক যখন কপি করতেছেন বা এখান থেকে এটা, এখান থেকে এটা, তাহলে এদিকে এটাও দেখা হচ্ছে, এদিকে এটাও দেখা হচ্ছে। কথা হচ্ছে কি এটার সাথে এটাও মুভিং হচ্ছে। জয়েন নাও, কলাস দিয়ে দিই, জয়েন নাও। এটা হোয়াইট কালার আছে, হোয়াইট কালারে রাখলাম, কপি করে আরেকটা নিয়ে নিচ্ছি, পরে তখন এটা ঠিক করতেছি আমরা। কল, একটা ফোন নাম্বার, এরকমই ফোন নাম্বার দিয়ে দিই। এই ফোন নাম্বারটা এখানে দেখতে তুলনামূলক ভালো দেখাচ্ছে, এই জন্য 888444। একটা হচ্ছে ওয়েবসাইট, এটা রাখলাম, আর একটা ওয়েবসাইটের জন্য এটা রাখলাম www.clubandname.com। এটা এখন আমরা ডিজাইন করে ফেলি। ক্লাব নামকে 40 সাইজের মধ্যে রাখলাম, টেক্সটটা ছড়াই দেওয়া আছে, ছড়াই দেই। সব টেক্সটগুলো মনে হয় ছড়াই দেওয়া হয়ে গেছে। 250, 400, ওকে। ইমেজটা আরেকটু উপরে নেই। হ্যাঁ উদাহরণ দিল যে A4 সাইজ, ওটা এখানে A4 সাইজের পোস্টারটা করছে, কিন্তু আসলে পোস্টারের জন্যই আমরা ডিজাইন করতেছি। এটা পোস্টারের জন্য এটা আমাদের হতে পারে, এমনকি A4 সাইজেরও আপনার পোস্টার আছে, ছোট ছোট পোস্টার ওখানে A4 সাইজই আছে, সমস্যা নেই। কিন্তু পোস্টারের জন্য আমরা যে সাইজ সেটাই নিচ্ছি, সমস্যা নেই আপু। তারপর হচ্ছে জয়েন নাও, মানে A4 বানাইতে পারবো না? হ্যাঁ A4 এর মধ্যেও আপনার পোস্টার হয়। এখন কথা হচ্ছে কি আপনার ক্লায়েন্ট কতটা রিকোয়ারমেন্ট চাচ্ছে, আপনার ফাইবারের বায়ার আপনাকে অন্য উনি লিখেও দিয়ে দিতে পারে যে আমার জন্য পোস্টার লাগবে যেটা হবে 30 ইঞ্চি বাই 70 ইঞ্চি, এমনটাও বায়ার আপনাকে বলতে পারে। এখন বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে এটা বানায় নিতে হবে। এত বড় ফাইল কি ফটোশপে হবে আমাদের এত বড়, সাপোর্ট করবে?
হ্যাঁ করার কথা তো, আমার অবশ্য 8 GB র্যাম। না র্যাম আমার 8 GB। তাহলে করার কথা, কোনো সমস্যা নেই। এখন জয়েন নাও, এটা সাইজটা আরেকটু ছোট করে দিই, 80 দিতে যায় 800, 70 রাখলাম, এটাও 70 করে দিই। একটা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার শেপ দিয়ে এটা ডিভাইড করতে পারি। এখন তাহলে রেক্ট্যাঙ্গুলার, কল আর জয়েন নাও তিনটাকে আমরা সমানভাবে অ্যালাইনটা করে নিই, ডিস্ট্রিবিউটর সমানভাবে করে নিই। তারপর এটাকে একটা গ্রুপ করে দিলাম, আর পুরা পেজের সাথে অ্যালাইন করার জন্য পুরা পেজ সিলেকশন করে এখান থেকে মিডল লাইন দিয়ে দিলাম। আর ওয়েবসাইটটাও পুরা সিলেকশন করে মিডল লাইন দিয়ে দিলাম। এখন এটা কি ক্লোজ করে ফেলছি, যদি দেখি বাকি আছে উপরের দিকে একটা লোগো, এখানে আসলে মডেলটা শ্যাডো দিলে আরো ভালো আসবে। সিম্পল একটা মডেলটা শ্যাডো দিয়ে দিই। ইমেজ থেকে আসলাম, এখানে ডাবল ক্লিক, ড্রপ শ্যাডো, এটা সাইজটা বাড়াইতে হবে, সাইজ 55 রাখতে পারি। আর 120 ডিগ্রি অ্যাঙ্গেলে মনে পারফেক্ট, এটা যতটা পারি যতটা স্প্রেড একবারে 0 রাখতেছি, ডিসটেন্স এটাই থাক। তাহলে হালকা করে একটা শ্যাডো রাখলাম, বলটার নিচের দিকে একটা শ্যাডো দেওয়া যেতে পারে, ব্রাশ টুল দিয়ে দেওয়া যায়। আর বলের নিচে কি, বলটা সরাসরি নিচের দিকেই আছে। এখন তারপরে আসি এই পাশে লোগোর বিষয়টা, একটা স্পোর্ট লোগো নিয়ে আসি। আমি গুগল থেকে নিয়ে আসছি সরাসরি স্পোর্ট লোগো, যেহেতু ফুটবল বেস, যেখানে ফুটবল লেখা আছে ফুটবল বেস দেই, টুল থেকে কালারটাকে এটা ট্রান্সপারেন্ট করে দেই। আচ্ছা, এই লোগোটাই নিচ্ছে আপাতত। ওখানে ব্ল্যাক কালারটা মানাবে না, কালারটা চেঞ্জিং করে নিতে হবে, হোয়াইট কালারটাই এখানে মানাবে। কালার চেঞ্জ করে নিই। স্মার্ট অবজেক্ট অলরেডি এটা আছে, আর সব থাকবে আমাদের সেভ জোনের ভিতর। এটা একটা আসলো। আর এখানে একটা জিনিস কি দেখেন, এই পাশে লোগো, এই যে এখানে আইকনগুলো আছে, এই আইকনগুলোর ক্ষেত্রে আপনাদের একটা জিনিস দেখাই দিই। এখন এই আইকনের কিন্তু কিছু নির্দিষ্ট ওয়েবসাইটই আছে, আইকনের জন্য নির্দিষ্ট কিছু ওয়েবসাইটই আছে আইকনের জন্য। যেমন ফ্রি সোশ্যাল মিডিয়া আইকনস লিখে সার্চ করলাম, যে ওয়েবসাইট ফ্ল্যাট আইকনের ওকে, এই যে এখানে দেখেন, এখানে আইকনগুলো যেটা পাবেন গ্রুপ ভিত্তিক, এটা আপনাদের গ্রুপের লিংকটা দিয়ে দিচ্ছি। যখন আপনাদের একই ফ্যামিলির আইকন লাগবে, দেখতে একই রকম, তখন এখানে হাই কোয়ালিটির পিএনজি ইমেজ আপনি এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। যেমন এখানে রেড বা হোয়াইট কালার দিয়ে দেখেন, সব আইকনগুলো কিন্তু একই রকম সাইজ, একইভাবে আইকনগুলো পাচ্ছেন। তাছাড়া আরো সার্চ করে দেখবেন বিভিন্ন ধরনের আইকনগুলো একই ফ্যামিলির পাবেন আর কি, যেটা দেখতে যেরকম সবগুলো একরকম। ঠিক এখানেও আপনারা এখানে আইকন অ্যাড করে নিতে পারেন। একদিক থেকে আমাদের হয়ে গেছে। জি, বিজনেস কার্ডের জন্য কি ওই আইকনগুলো এখানে পাওয়া যাবে? না, বিজনেস কার্ডের জন্য এখানে যদি আপনি এরকম রঙিন আইকন নেন, রঙিন আইকন প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আপনি নিতে পারেন। যদি আপনার ডিজাইনের ক্ষেত্রে
রঙিন আইকন প্রয়োজন হয়। আর যদি আমরা ওই যে হ্যাঁ ফ্ল্যাট আইকন, এক কালার হ্যাঁ এক কালারের এগুলা তো ওই যে দেখি যে এটা সম্ভবত যে আমাদের ভেক্টর ফাইল বা এটা পাওয়া, এটা শুধু পিএনজি তেই পাবেন আপনি, এই যে ডাউনলোড পিএনজি। তাহলে এখান থেকে যেগুলার এই ধরনের আইকনগুলো ব্যবহার করার প্রয়োজন, একই ফন্ট ফ্যামিলির বা কালার আইকন বা এগুলা আইকন আপনারা এখান থেকেও নিতে পারেন, ফ্লাড আইকনও পাবেন, কালার ফ্লাড আইকনও পাওয়া যায়। এটা এই ওয়েবসাইটটা আমি আগে থেকে জানি, ওখান থেকেও নিতে পারেন। তবে বিজনেস কার্ড বা এগুলোর দিক থেকে ফ্লাড আইকন থেকে নেওয়াটাই পারফেক্ট। এখন আসি যে এই যে এখানকার লাইনগুলো কিভাবে করানো হয়েছে, এটা ইলাস্ট্রেটরে করতে হবে, ফটোশপে হবে না। লাইনগুলো কি করে দেখাবো, ইলাস্ট্রেটরে যেহেতু আমরা যাইনি। আসলে ইলাস্ট্রেটর অনেক সোজা ফটোশপের মধ্যে, যেহেতু আপনারা এখন ফটোশপ জানেন, বাকিবার সব একই রকম। এখান থেকে একটা ওয়েবের সাইট নিলাম, ক্রিয়েট। লোড পড়ে গেছে, সময় নিচ্ছে একটু। জুম করা বা এগুলো সবগুলো একই রকম। ইলাস্ট্রেটরে আসলাম, এখান থেকে ব্রাশ টুল নেই, ব্রাশ টুল ডাবল ক্লিক করে এখানে একেবারে স্মুথনেসটা একেবারে বাড়ায় দিয়ে দিব, একেবারে হাই করে দিয়ে দিব। তারপরে হচ্ছে উপরের যে ফিল কালার অফ করে রাখলাম, শুধুমাত্র স্ট্রোক অন করে রাখলাম। আপনি এখন যেভাবে চাচ্ছেন সেভাবে এটা আর্ট করেন, যেভাবে আপনি চাচ্ছেন। এটা ভালো হয়নি তেমন। ভাই বলেন। প্রথম যেটা নিয়েছেন এটা কপি পেস্ট করে দেওয়া। আসলে একটু আলাদা আলাদা, এই যে কপি করতেছি কিন্তু একটু আলাদা আলাদা হলে কিছুটা পার্থক্য হলে মানে লুক ভালো আসবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটাই কপি করে দেখি কেমন আসতেছে। এটা একটা আবার একটা দূরে রাখতে হবে। আচ্ছা রাখলাম। কপি করে করা যায়, একটা ব্যান্ড দিয়েও, ব্ল্যান্ড মোড দিয়েও করা যায়। এটা সিলেক্ট করলাম, অবজেক্ট, ব্যান্ড, মেক ব্যান্ড। এখানে আরো কাছাকাছি আনতে হবে, ফাঁকাগুলো একটু বেশি করে নিই। এখানে অবজেক্ট থেকে ব্যান্ডের অপশনটা এমন একটা অবস্থানে আনতে হবে যেন যখন তৈরি হচ্ছে এই ফাঁকাগুলো যেন আপনার সবগুলো পারফেক্ট হয়। তার মানে আরেকটু নিচে করতে হবে, ফাঁকাগুলো যদি সবগুলো পারফেক্ট হয় তাহলে আপনার ডিজাইনটা বেশি ভালো হবে। ব্যান্ড থেকে আসলাম, এডিট অবজেক্ট, আচ্ছা এটা রাখলাম, ব্যান্ড করলাম। ব্যান্ড করার পরে চলে যায় ব্ল্যান্ড অপশন, ব্ল্যান্ড অপশন থেকে এখান থেকে স্পেসিফাইড স্টেপ প্রিভিউ দিই। এখানে আপনি যদি ট্যান দেন, অন করি, এই যে এটা চলে আসছে। আর কিন্তু এখানে বিষয়টা কম বেশি একটু ফাঁকা হয়েছে কি উপর থেকে নিচে, আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আমাদের যখন ব্যান্ড করব এখানকার জন্য গুরুত্বটা সমান থাকে। এই যেমন তাহলে আরেকটু নিচে নামাইতে হইতো আমাদের। সিলেক্ট, সবগুলো আবার সিলেক্ট করলাম, অবজেক্ট, ব্যান্ড, মেক ব্যান্ড। এবার অনেকটা আবার জায়গাগুলো কম আসছে, প্রত্যেকটার দূরত্বটা সমান হয়, এরকম করলে ডিজাইনটা ভালো আসবে। তাহলে হচ্ছে ব্যান্ড অপশন, এখান থেকে চলে স্প্রেড প্রিভিউ। এখন যত বেশি আপনি ঘর নেবেন তত বেশি খালি এখানে টেক্সট করেন। এখন যদি আপনি এখানে আর কি 20 লেখেন তাহলে এখানে 20 এর মতো চলে আসবে। মনে হয় 10টাই যথেষ্ট পারফেক্ট। আচ্ছা এটা রাখলাম। আপনি চাইলে এখান থেকে গ্রেডিয়েন্ট কালার বা অন্যগুলো ব্যবহার করতে পারবেন, যেহেতু আমরা এটা ফটোশপে নিয়ে যাব এখান থেকে এটা পুরোটা কপি করলাম, ফটোশপে আসলাম। এখানে ওইভাবে হ্যান্ড টুল দিয়ে হয়তো উনি আর্ট করছিল, যেভাবে আর্ট করছে সেই হিসাবে এটা তৈরি হয়ে গেছে। পেস্ট করলাম, এখান থেকে আমরা শেপ লেয়ার। এখন এই শেপ লেয়ার মধ্যে আপনি যে কালারটা দিবেন সেটাই, বা এটার দিক থেকে একটু ডার্ক কালার দিচ্ছি, আর এটা অপাসিটিটা একবারে কমাই দিই, 50 তে রাখি। এখন এটা কন্ট্রোল টি দিয়ে আপনি আপনার ডিজাইনের জন্য যেভাবে এদিকে রাখতে চাচ্ছেন বা সেভাবে
রেখে দেন ডিজাইনের জন্য। যদি এখানে রাখতে চান ঠিক যেমনটা, যে এখানে কিছুটা উপরের দিকে রাখা হয়েছে, কিছুটা এর নিচের দিকে রাখছে, তাহলে এটা উপরের দিকে দিলাম। আর যদি নিচ থেকে কপি করে আরো কোনোখানে যদি ভালো লাগে, মনে হচ্ছে না এদিকে তেমন একটা ভালো লাগবে, এটা একেবারে নিচে চলে যাবে। এটা তেমন একটা ভালো লাগতেছে না আমার কাছে এই পাশেরটা। যাই আর কি, ওটা দেখালাম যে কিভাবে তৈরি করা যেতে পারে। এটা এই দিক থেকে এভাবে আপনারা হ্যান্ড টুল দিয়ে আঁকায় যেভাবে প্রয়োজন সেভাবে তুলে নিতে পারেন। আসলে আজকে মেইনলি যে বিষয়টা দেখানো ছিল সেটা হচ্ছে পোস্টারের সাইজ। তাহলে যে কয়েকটা সাইজ দিলাম এগুলো হচ্ছে আপনাদের স্ট্যান্ডার্ড সাইজ, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। আর যদি বায়ার আপনাকে বলে কাস্টম ভাবে তৈরি করতে, অর্থাৎ বায়ার আপনাকে সাইজ দিয়ে দিবে, সেই সাইজ অনুযায়ী আপনাকে তৈরি করতে হবে। আর পোস্টারেরও মকআপ কিছু দিয়ে দিব আপনাদের, এই যে ক্লাস শেষের পরে বা রাতের দিকে সন্ধ্যার সময় গুগল ড্রাইভে আপলোড করে পোস্টারের মকআপগুলো দিয়ে দিব, যেমন তো দেয়ালের ক্ষেত্রে। আরেকটা ফ্রি পিকে আমরা যে ডিজাইনটা দেখলাম, এই ডিজাইনটা আমি কপি করে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, এটা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এটা ফ্রিতে ডাউনলোড করা যাবে, দেখবেন যে কিভাবে এটা তৈরি করছে। লেয়ার সাজানো বা ইমেজগুলো ফ্রি পিকে, এটা সম্ভবত ইমেজগুলো রেখে দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে আগের ইমেজ, আপডেটগুলোতে ইমেজ রাখা হয় না। আর এটা ফ্রি পিক কর্তৃক নিজেরই তৈরি করা, ওখান থেকে আপনারা ডিজাইনটা দেখে নিতে পারেন। আমি অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি।